নমস্কার, আমি সঞ্জয়। আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আগের দিন আমরা টার্ম ইন্স্যুরেন্সের উপর একটি ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখেছেন, সকলে পছন্দ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবং আমি আপনাদের কথা দিয়েছিলাম এই বিষয়ের ওপর আরও কিছু গভীরে জানার জন্য, যারা কিনা এই টার্ম ইন্স্যুরেন্স রিলেটেড এই বিষয়ের উপর কাজ করে, সেরকমই একজন কোনো ব্যক্তির সাথে আরও গভীরে গিয়ে আলোচনা করব, যাতে আমরা অনেক কিছু তার মাধ্যমে আমরা যাতে জানতে পারি। তাই আজকের ভিডিওতে আমাদের সাথে রয়েছেন রাজীব দা। রাজীব দা কেমন আছেন? একদম খুব ভালো। হ্যাপি নিউ ইয়ার। রাজীব দা অনেক পুরনো এই ইন্ডাস্ট্রিতে, প্রায় 23 বছর ধরে এই ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্স রিলেটেড কাজ করছেন, এবং আমরা অনেকেই ওনার কাছ থেকে অনেক কিছু পরামর্শ পেয়ে থাকি। কেমন চলছে? নতুন বছর কেমন শুরু হলো? খুব ভালো। নতুন বছর তোমার সব দর্শকদের শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এমনি তো খুব ভালো শুরু করেছি, ভালো চলছে, আমারও ভালো চলছে। আমার প্রায় 23+ ইয়ার এই ইন্ডাস্ট্রিতে আছি। মোর দ্যান প্রায় 500+, অলমোস্ট 600-700 ফ্যামিলিকে আমি সঙ্গে কানেক্টেড। তাদের ইন্স্যুরেন্স, তাদের আদার নিডস সাকসেসফুলি হয়তো করছি। আগে ইন্ডিভিজুয়াল শুরু করেছিলাম, তারপরে এখন আমার নিজের অফিস হয়েছে, এমপ্লয়ি আছে 4 জন। ভালো চলছে, সব ঠিকঠাকই আছে। হ্যাঁ দাদা, আমি আমার প্রথম চ্যানেলের ভিডিওটা শুরু করেছিলাম। আমি দেখেছি খুব ভালো হয়েছে। কনগ্রাচুলেশন, অসংখ্য ধন্যবাদ দাদা। বেস্ট উইশেস ফর ফিউচারের জন্য। থ্যাংক ইউ সো মাচ দাদা। তা আমার প্রথম বিষয়টায় আমি যেটা নিয়ে শুরু করেছিলাম যে টার্ম ইন্স্যুরেন্স। আমরা ছোটবেলা থেকে আসলে ইন্স্যুরেন্স ব্যাপারটা জেনেছি। আমরা তো অনেক আমার তো বয়স অনেকটাই হয়েছে। আমাদের প্রথম দিকে এত ইন্স্যুরেন্স নিয়েও এলআইসি ছাড়া আমরা কিছু জানতাম না। সবার কাছে শুনতাম মানে ইন্স্যুরেন্স করতে হবে মানে এলআইসি করো। কিন্তু সময়ের সাথে সাথে যত বড় হলাম, এখন বর্তমান সমাজে এই টার্ম ইন্স্যুরেন্স ব্যাপারটা কিন্তু আমরা প্রায় শুনে থাকি। আবার অনেকে শুনে থাকি কিন্তু অত গভীরে জানি না যে কি ব্যাপার টার্ম ইন্স্যুরেন্স। এটা আবার কি? এটা কি কোনো ইনভেস্টমেন্ট, নাকি এটা করতেই হয়? এবং আমাদের প্রত্যেককে কিন্তু ওইভাবে কিন্তু কেউ বলেও না যে তোমরা টার্ম ইন্স্যুরেন্স করো। মানে আমাদের সেই সমাজে ওই চলটা এখনো তৈরি হয়নি যে টার্ম ইন্স্যুরেন্সের গুরুত্বটা কি। তা সেই ক্ষেত্রে যেহেতু আপনি এত বছর ধরে এই ফিল্ডে রয়েছেন, কাজ করছেন, আপনার কি মতামত? টার্ম ইন্স্যুরেন্স কতটা গুরুত্বপূর্ণ? দেখো সঞ্জয়, মানে তুমি প্রথম ভিডিও হিসেবে যে সাবজেক্টটা চুজ করেছো, তার জন্য তোমাকে অনেক কনগ্রাচুলেশন। ফ্যান্টাস্টিক সাবজেক্ট। মানে আমরা যারা কাজ করছি 23 বছর ইনফ্যাক্ট আমি যদি বলি, আমি ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স শুধু টার্ম ইন্স্যুরেন্সই সেল করি, রাইট, ক্লায়েন্টদের। যেহেতু বললাম তোমাকে, আমি 700-এর উপরে ক্লায়েন্টকে সার্ভ করছি। তো আমার কাছে কেউ যখন আসেন প্রথম, তো সবার আগে তার চেষ্টা করি কী কী আছে না জানার পরে, এবং আমার রেকমেন্ডেশন সবার আগে থাকে প্রোটেকশন, তার ফ্যামিলি প্রোটেকশনে সবার আগে আসে টার্ম ইন্স্যুরেন্স। ঠিক আছে, ইন্স্যুরেন্স অনেক রকম আছে, ঠিকই বলেছো তুমি যে কথাটা বললে যে আমরা সবাই এলআইসি বলতে জানি। তো আগে অ্যাকচুয়ালি এখনও ইন্ডিয়াতে ধারণা আছে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, বাট ইন্ডিয়াতে 24টার কোম্পানিতে কাজ করছে আজকের দিনে। এবং প্রাইভেট কোম্পানি আসার পর থেকেই টার্ম ইন্স্যুরেন্সের চলটা আরও বেশি বেড়েছে। তার কারণ হচ্ছে যে, তো যেটা তোমাকে গোড়ার কথা আসি, প্রথমেই যখন বললাম আমার কাছে যখন কেউ প্ল্যান করতে আসে, আমি বললাম সবার আগে প্রোটেকশন। আচ্ছা, ঠিক আছে, কারণ প্রোটেকশন কেন, ধরো তুমি অন্য পার্সপেক্টিভে যদি যাও, তোমার কাছে প্রচুর সম্পত্তি আছে, তোমার বাড়িতে প্রচুর কোটি কোটি টাকা সোনা আছে, গয়না আছে, সব কিছু আছে, সম্পত্তি আছে, কিন্তু সেই সম্পত্তিটা তুমি তখন রাখতে পারবে যখন তাকে প্রোটেকশন দেবে। আচ্ছা, তুমি যখন সোনা গয়না সম্পত্তি যখন থাকবে, তুমি হয় পাঁচিল দেবে, আজকের দিনে সিসি ক্যামেরা রাখবে, বা মানে সেই ডগ রাখবে, বা দুটো সিকিউরিটি গার্ড রাখবে। তার মানে প্রোটেকশন যদি না দাও, তাহলে তোমার ওই গয়না সোনা গয়না কিছু হয় না। আমাদের বাড়িতে কি হয়, নর্মালি গয়না থাকলে আমরা ব্যাংকে লকার রাখি, বা তোমার যাই কিন্তু প্রোটেকশন তোমার একটা যখন চলছে, শুরু হচ্ছে, তখন প্রোটেকশন সবার আগে ভাইটাল। তুমি আর কিছু করো আর না করো, প্রোটেকশনটা দরকার। ধরো তুমি হয়তো গাড়ি চালাও 4 হুইলার, তুমি যদি মনে করো কলকাতার মধ্যে শহরে যাচ্ছ, তুমি যদি মনে করো 200 কিলোমিটার কোথাও যাবে, তার আগের দিন হয়তো তুমি গ্যারেজে যাচ্ছ, যে হাওয়াটা চেক করাচ্ছ, তেলটা আছে কিনা, বাকি সব জিনিস আছে। তার মানে কিন্তু তুমি প্রোটেকশন নিয়ে চিন্তা করছো, ঠিক, যে আমার যদি বিপদ আসে তখন আমি কিভাবে সার্ভাইভ করবো। তো ঠিক সেরকম মানে টার্ম ইন্স্যুরেন্স, অনেকে এটাকে টার্ম ইন্স্যুরেন্স বলে, বিভিন্নভাবে এটা ইউজ হয়।
তো সবার আগে আমরা রেকমেন্ডেশন করি টার্ম ইন্স্যুরেন্সটা সবার আগে নিয়ে নেওয়ার জন্য, এবং সেটা সবার যদি, কারণ কি আজকের দিনে নিউক্লিয়ার ফ্যামিলি, আগের দিনে আমাদের ইন্ডিয়ান কালচারে অনুযায়ী কি হতো, আমরা ফ্যামিলি নিয়ে সবাই মিলে থাকতাম। আমরা শুনেছি, সিনেমায় দেখেছি বা গল্পে পড়েছি, একটা জয়েন্ট একান্নবর্তী পরিবার, সবাই সবার বিপদে আসছে, কেউ একজন থাকলে বাকিরা থাকছে। এটা কি তাহলে এখন নিউক্লিয়ার ফ্যামিলির জন্য এটা এক ধরনের মানে পরিবারের সদস্য হিসাবে মানে একটা অনেকটা কাজ করছে, মানে একটা সদস্য হয়ে গেল টার্ম ইন্স্যুরেন্স? একদম একদম তুমি ঠিক কথা বলেছো। এখানে তার কারণ হচ্ছে যে তুমি হিসাব করে দেখো যে আমরা তোমার ছোটবেলা হয়তো যেভাবে আপব্রিঙ্গিং হচ্ছে, আশেপাশে মামা কাকা দাদা ভাই বোন টোন নিয়ে সবাই বিপদের সময় কখনো টাকা প্রয়োজন হচ্ছে, মানে আমার কাকার কিছু হলে জেঠুরা এসে যাচ্ছে পাশে, জেঠু কিছু হলে তার ভাইরা পাশে এসে যাচ্ছে, এবং সেটা ফাইন্যান্সিয়ালি হোক ইমোশনালি হোক সব জায়গায় আমরা সাপোর্ট করছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখো যে এত নিউক্লিয়ার ফ্যামিলি এবং এত হেক্টিক লাইফ, এত ক্রিটিক্যাল লাইফস্টাইল সবকিছুর জন্য যদি কারোর ইচ্ছাও থাকে, সেও তোমার বিপদে এসে সাহায্য করতে পারবে না, কারণ সে নিজেই সার্ভাইভ করতে পারছে না। তার মানে সবার আগে তোমাকে, যতই আমরা অনেকে বলি, আমরা শুনবে যে পয়সাই কি সব, আসলে মডার্ন যুগে আমার মতামত, এটা অন্যদের সঙ্গে নাও মিলতে পারে, আমার মতামত পয়সাটা তো সবার আগে একদমই, এটা এর বড় সত্যি কিছু পয়সা ছাড়া কিছু হবে না। তুমি আজকের দিনে খাও না খাও, তোমার মাসে 2000 টাকা লাগবে, ইন্টারনেট বিল লাগবে, নেটফ্লিক্স এর বিল লাগবে, এগুলো লাগবে, তুমি অ্যাভয়েড করতে পারবে না, এটা তোমার লাইফের সঙ্গে কানেক্টেড। একটা ফ্যামিলিতে 4টে মোবাইল কানেকশন, তুমি চাইলেও তুমি নিজে সার্ভাইভ করবে না, অন্যর কাছে তোমার যতই ইমোশন হোক তুমি সার্ভাইভ করতে পারবে না। তো সেই জায়গা থেকে টার্ম ইন্স্যুরেন্সটা তোমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে, অলওয়েজ তোমার সঙ্গে সাপোর্ট করছে। তার কারণ কি ভাবে সাপোর্ট করবে, যদি ধরো একটা নিউক্লিয়ার ফ্যামিলি, আমি ধরে নিচ্ছি হাজব্যান্ড ওয়াইফ, দুটো বাচ্চা, তার ঠিক হি অর শি একদম ব্রেড আর্নার, আমরা যেটাকে বলি ব্রেড আর্নার। তো ধরুন আমরা যাই করছি, ইনকাম করছি, যখন আমরা এডুকেশন শেষ করছি বাবা মা থেকে, চাকরির জীবনে ঢুকছি, এবার চাকরির জীবনে যখন ঢুকছি তখন আমাদের ইনকামটা কেন করি, আমরা নিজে এস্টাবলিশমেন্ট হবো, সঙ্গে সঙ্গে আমার বাবা মায়ের পাশে দাঁড়াবো, তাদের অর্থনৈতিক সাপোর্ট দেবো। তারপরে যখন আমার একটু গ্রো হচ্ছে, আমার ফ্যামিলি হচ্ছে, আমার বিয়ে হচ্ছে, আমার ওয়াইফ হচ্ছে, আজকে যদি বা সবাই ডবল ইনকাম বলা হয়, ঠিক আছে, দুজনে ইনকাম হচ্ছে, আমার বাচ্চারা হচ্ছে, এবার আমার বাবা মা যেমন চেয়েছেন, তিনি যেমন ভাবে মানুষ করেছেন তার থেকে একটু বেটার হতে আমাকে মানুষ করা, এবং আমিও চাইবো আমার সন্তানকে আরো একটু বেটার ভাবে এডুকেশন দেখো, বেটার লাইফস্টাইল দেখো, কারণ দুনিয়ায় এটা একটা সমাজের সিস্টেম কাঠামো, এটা বরাবরই সারা জীবনে এটা হয়ে এসেছে, অগ্রগতির সাথে সাথে এগিয়েছে। এবং সেজন্য কি দরকার, আজকে যাই কিছু করবে পয়সা দরকার, একদম পয়সা ছাড়া কিছু নেই। এবার ধরে নাও মানুষের জীবনে আমরা কি বলি যে বাকি সব কিছু আছে, বা হয়তো অনেক কিছু পার্মানেন্ট, কিন্তু চেঞ্জ মানুষের জীবনে পার্মানেন্ট, এটাই চেঞ্জ, কনস্ট্যান্ট চেঞ্জ, এভরিডে আমরা চেঞ্জ করছি। ধরো তুমি ক্যামেরা ইউজ করছো, আগে একটা সময় ফিল্মের ক্যামেরা ছিল, তারপরে মোবাইল চলে এসেছে, মোবাইলে শুটিং করছো, কত ভার্চুয়ালি পুরো। তুমি যদি বসে থাকো যে না আমি ওই বড় ক্যামেরায় ধরবো, রিল ক্যামেরায় ধরবো, তা তোমার চলবে না, একদম। তো চেঞ্জ তুমি করছো, সেটা চেঞ্জ হচ্ছে। যে নর্মাল ধারণা যে ইন্স্যুরেন্স মানে ইন্স্যুরেন্স কেন করবো, কি হবে, তার কোনো যেটা কথা, ইন্স্যুরেন্স মানে আমাদের সেসব হয়তো ইনভেস্টমেন্ট, মানে আমার কিছু অনেকটা ইনভেস্টমেন্টও হয়ে গেল, আর আমার যদি কিছু হয়ে যায় একটা লামসাম অ্যামাউন্ট টাকা আমার পরিবার পেয়ে গেল, মানে এরকম একটা ধারণা আমরা এলআইসি বা ছোটবেলায় সেটা। কিন্তু এক্সাক্ট এখন সময়ে মানে আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখলাম, যে আজ থেকে 20 বছর আগে আমি যে প্রথম এলআইসি টাকা যে ইনভেস্ট করেছিলাম, যে টাকাটা দিয়ে, তখনকার শুনতে লেগেছিল আমি 1 থেকে 2 লক্ষ টাকা পাবো 20 বছর পর। কিন্তু এখন এসে দেখছি ওই 2 লক্ষ টাকা আমার সেই তুলনামূলক কিন্তু খুব একটা বেশি কিছু আমার কিন্তু দাগ কাটবে না। একদম ঠিক। তাহলে কিন্তু তাহলে আমি 2 লক্ষ টাকা যদি পেতাম, আমার কিছু হয়ে গেল, তাহলে 2 লক্ষ টাকাতে আমি তো আমার খুব একটা কিছু পারপাস সলভ হবে না, তাহলে ওটা তো সেই ইন্স্যুরেন্স আমি ঠিক বলতে পারলাম না জিনিসটা, তাই কিনা? আপনি টেকনিক্যালি আরো ভালো বলতে পারবেন। যদি আরো ভাবো, দেখো কত বড় জিনিস আমরা একটা সবাই মিস করি, যখন আমাদের এই গভর্নমেন্ট থেকে একটা চালু করেছে যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা বলে একটা, যেটাতে আমরা সবাইকে করেছি, ইনফ্যাক্ট আমি সবাইকে বলেছি যাও ব্যাংকে যাও, 300 টাকার একটা ইন্স্যুরেন্স, 2 লাখ টাকা সাম ইনশোর্ড কভার 55 পর্যন্ত দেয়, এবং এখনো বলছি ওটা চালু আছে। যারা করেননি সবাই, আপনি এবং আপনার পাশাপাশি যারা থাকে তাদেরকে সবাই এনকারেজ করবেন। অ্যাটলিস্ট ধরুন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু যারা আমাদের বিভিন্ন রেগুলার আছেন, আমি দাদা এই বিষয়গুলো আরো আস্তে আস্তে আসবো, কারণ আমাদের সমাজটা তো সবাইকে নিয়ে, সবার
সেই সিকিউরিটি সবার ঠিক যাতে ঠিক ঠিক। সমানভাবে ঠিকভাবে চলতে পারে সবাইকে নিয়ে ভাবাটা দরকার। একদম শুধু ঠিক। মুষ্টিমেয় কিছু মানুষের কথা ভেবে কিন্তু একদম আমরা ঠিক। কখনোই আলোচনার জায়গায় আসতে পারি না। একদম। আমি সেগুলো আস্তে আস্তে আসবো। ঠিক। তো প্রথমে আমরা একটু টার্ম ইন্স্যুরেন্সের উপরে আমরা হ্যাঁ, আরেকটু সেটাই গভীরে basic যাওয়ার জায়গাটা। চেষ্টা করি। একদম ঠিক। তাহলে এই না, টার্ম এর মাঝখানে আমি একটা হ্যাঁ। বলি, যেটা বলছিলাম প্রথমে, যে যদি কেউ চাকরি করে, একটা ফ্যামিলি যখন হচ্ছে, ধরুন ছোট হুম। ফ্যামিলি বলে হুম। দিই, ছোট ফ্যামিলি হচ্ছে, আমরা সব করছি, আমি হয়তো চাকরিতে জয়েন করলাম, আমি তারপর আমার ফ্যামিলি হচ্ছে, আমার বাচ্চা কাচ্চা হচ্ছে, এবার আমি একমাত্র আমার ফ্যামিলিতে হচ্ছে, যদি বাবা মা ধরি, আমার দুটো বাচ্চা, আমার ওয়াইফ, তাহলে 6-7 জনের 5 জনের ফ্যামিলি, হুম। দুটো বাচ্চা, মানে আমরা হুম। 4 জন, বাবা মা 6 জনের, হ্যাঁ 6 জনের ফ্যামিলি হলো। যদি আমি একটা ব্রেড আর্নার হই, মানে একা একা, ধরুন বাবা পেনশন পান না, বউ হাউস ওয়াইফ, অনেকেই আছে, হ্যাঁ এর বেশিরভাগই আছে। আমি একটা পেনশন, মানে খুব, হ্যাঁ মানে আমরা রুক্ষ ভাষায় যদি বলি, হ্যাঁ। যদি আমি ফটো হয়ে যাই, সেটাই ঠিক আছে, আর এটা বাস্তব। আর এটা বাস্তব, সবাইকে এটা আমাদের বাস্তব। এই মায়া ছেড়ে চলে এবং যেতে এই হবে একদিন। বাস্তবটা সবাই আমরা হ্যাঁ। মানতে পারি না, হুম। কারণ আমি ভাবি আমার পাশের বাড়ির লোকটা হয়েছে, হুম, ও হুম। বাড়ির হয়েছে, আমার বাড়িতে কিছু হবে না। তো যদি আমরা হয়ে যাই, না তাহলে আমি চাইবো সবার যাতে একদম, ভালোভাবে আমরা থাকে, বলি কারণ ভগবান আমরা- না করুক, হ্যাঁ, এটা যেন কারোর কারোর সাথে কাছে যাতে এই না ঘটনা হোক, না হোক, সবাই না হোক। সুস্থ থাকুন, সবাই ভালো, কিন্তু কঠিন বাস্তব, এটা রিয়েলিটি। ঠিক আছে, জন্মালে মরতে হবে, সেটা বাস্তব, একদম। যেমন এটাও বাস্তব। ঠিক। কিন্তু অসময়ে যদি সেটা হয়ে যায় সেটা তো একদম। হ্যাঁ। এবং আজকের দিনে ধরো রোগ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সবার তাড়াহুড়ো লাইফস্টাইল, তাহলে আমি যে চিন্তা করছি, যে প্ল্যানিং করছি, আমার বাচ্চাটার বেস্ট এডুকেশন দিচ্ছি, ভালো স্কুলে পড়ছি, সবারই আশা আছে। আমার অ্যাবসেন্সে আমার যে ইনকামটা আসতো ব্যাংকে, যেটা দিয়ে আমার সংসার চলতো, তার কি হয়? সেটা তো কালকের থেকে বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? জাস্ট এটা সবারকে চেক করা উচিত, রিয়েলিটি চেক। যদি হি অর সি বা তার ফ্যামিলি যদি ওই টাকাটা আসা বন্ধ না হয়, তার আসতে থাকে, তাহলে তিনি ভালো জায়গা আছেন, কনগ্রাচুলেশন, আমি তাকে, ওনার ভালো দেন, কারণ আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল, যে আপনার এই ইনকামটা না হলেও আপনার ফ্যামিলি চলছে। কিন্তু কি হয় যদি না দাদা, থাকে, তাহলে আপনাকে এটাকে এখানে ভাবতে কি হবে। হয়, আমাদের আমাদের মানসিকতা কি হয় অনেক সময়, একটা সেন্টিমেন্ট তো, যে হাজবেন্ড যদি ওয়াইফকে বলে যে আমি যদি চলে যাই তোমার জন্য এত টাকা রেখে যাও, অনেক সময় সেটা কিন্তু মানতে চায় না। না, সেটা কি করে হয়, তোমার তোমার থাকাটাই সবচেয়ে বেশি আমার কাছে মূল্যবান। সেটা সেই জায়গা থেকে অনেকে কিন্তু এটাকে ইগনোর করতে শুরু করে, যে না দরকার নেই, করার দরকার নেই, এসব কেন করতে, একটা একটা নেগেটিভ একটা ভাইব তৈরি হয় আর কি। আমি চলে গেলে, আমার হাজবেন্ড চলে গেলে আমি সেই টাকাটা ইয়ে করবো। কিন্তু এই মানসিকতাটা তো মানে বাস্তবের সাথে তো চেঞ্জ করা উচিত। যে না সবার দেখো, সাথে- মানে ওইটা বললাম, যেটা শুনতে খুব খারাপ লাগবে, হয়তো হার্ট করবে অনেকে, কিন্তু এটাই রিয়েলি বাস্তব। যিনি বলছেন যে আমার হাজবেন্ড চলে গেলে হাজবেন্ডের পয়সায় খাবো না, বা আমার বাবা মা চলে গেলে সেই পয়সায় খাবো না, তাহলে কি তিনি একদিন হয়তো কান্নাকাটি না খেয়ে থাকবেন, পরের দিন কি তিনি খাবেন না? হ্যাঁ, কি করে তার সে বাচ্চা manage কি করবে? স্কুলে যাবে না? সেটা তার এই জায়গাটা ভাবাটা ভীষণ- বাবা মায়ের যে ক্রিটিক্যাল ওষুধগুলো লাগবে না, তার ব্যাংকের বাড়ির যে হাউস লোন নিয়েছে তার ইএমআই কি লাগবে না? সেটা যদি মনে করেন উনি লাগবে না, তাহলে কনগ্রাচুলেশন ওনার জন্য, ঠিক আছে, ভালো আছে। যদি না থাকে, কিন্তু তাহলে সব ক্ষেত্রে সেটা একদম প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালি তো সেটা সম্ভব না। প্র্যাকটিক্যাল ভাবতে হবে। সেটাই হচ্ছে আমাদের মতো যারা আছি, হ্যাঁ। আমরা সবাইকে মানে বলি এই প্রফেশনাল কাজ। থট প্রসেসটাকে অ্যাকচুয়ালি পজিটিভ ইয়েতে কনভার্ট করা, যে ভাবা বাস্তবের সাথে মিল আছে কিনা, সেটা মানে আমরা সবকিছু কল্পনায় তো সবকিছু করতে পারবো না। অ্যাকচুয়ালি তাই, মানে আজকের দিনে এত নয়েজ চারিদিকে, এত, মানে তোমার ইনফরমেশন, কিন্তু পারফেক্ট ইনফরমেশনটা খুব দরকার। তুমি ধরো কেন টার্ম ইন্স্যুরেন্স, তোমার হ্যাঁ, টার্ম ইন্স্যুরেন্স যেটা বলছিলাম আমি, যদি কেউ চাকরি শুরু করলেন, হুম। মানে টার্ম ইন্স্যুরেন্স কিন্তু সবাই পান না, প্রথম আচ্ছা। হচ্ছে তো তার ইনকাম থাকতে হবে, আচ্ছা, সেটা পার্সোনাল, সেটা কিরকম ইনকাম, মানে কি এনি লেভেল ইনকাম, সে জব, সেটা বিজনেস ইনকাম হতে পারে, জব প্রফেশনাল ইনকাম হতে পারে, বা তার স্যালারিড ইনকাম হতে পারে, তার পার্সোনাল ইনকাম থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, বেসিক্যালি তার মানে আমরা যদি বলি টার্ম ইন্স্যুরেন্স নিতে গেলে তোমাকে আইটি রিটার্নের ফাইল থাকতে হবে। আচ্ছা, কিন্তু যদি এমন হয় আনঅর্গানাইজ সেক্টরে সে কাজ করে, সে দিন এনে দিন খাটে, কিন্তু তার সেরকম ধরনের কোনো আইটি রিটার্নের সুযোগ নেই, প্রতিদিন যে টাকাটা আনছে সে টাকা তার সংসার চলছে, কিন্তু সে লামসাম অ্যামাউন্ট রোজগার করে, তো সেক্ষেত্রে কি এই ওই না, সুযোগটা পাবে এই না? জায়গাটা, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আন্ডার রাইটিং আমাদের দেশে এখনো অনেক কিছু সমস্যা আছে। কেন দেখো, টার্ম ইন্স্যুরেন্স কি, তুমি সাপোজ সে একটা 25 বছর বা 30 বছরের ইয়াং নন টোবাকো, এখানে আবার টোবাকো নন টোবাকোটা আমি পরে বলবো, যেটা টোবাকো ইউজ করেন যারা, অনেকে বলেন যে আমি তো টোবাকো খাই না, তাহলে কি বেনিফিট? তো টার্ম ইন্স্যুরেন্সে সেটা বেনিফিট, যিনি টোবাকো নেন তার প্রিমিয়াম বেশি হয়, 20% 30% প্রিমিয়াম হয়, যিনি টোবাকো নেন না তার প্রিমিয়াম কম হয়। তাহলে এটাও কিন্তু একটা
একদম। স্মোক টোবাকো এগুলো কিন্তু আমরা কিন্তু হ্যাঁ। একটু খেয়াল করবো, যেমন শরীরটাকে ভালো রাখতে হবে তার সাথে সাথে কিন্তু আমাদের প্রিমিয়ামটা যাতে কমে যায় একদম, সেটা একদম। ভাবতে হবে। ঠিক আছে, যার জন্য গভর্নমেন্টও হ্যাঁ। এখনো টোবাকোতে প্রচুর ট্যাক্স বাড়াচ্ছে। তার কারণ হচ্ছে যে, তো এটা হচ্ছে যে সুবিধা, যে টার্ম ইন্স্যুরেন্সটা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল। তো ধরো যেটা বলছিলাম তোমাকে, 25 বছর বা 30 বছরে একজন কেউ যদি একটা 1 কোটি টাকা টার্ম ইন্স্যুরেন্স হয়, তার বছরে 12,000 টাকা প্রিমিয়াম, 12, 13, 15,000 টাকা, 20,000 টাকা, আমি ধরে নিলাম 20,000 টাকা প্রিমিয়াম বছরে। খুবই কম এটা, কিছুই মানে না, আমরা নন টোবাকো। রেস্টুরেন্টে গিয়ে যেটা খাওয়া দাওয়া করি মাসে, রেস্টুরেন্টে হ্যাঁ, সে যদি বন্ধুদের সঙ্গে দুদিনের হ্যাঁ। জন্য দীঘা যায়, তার থেকে 25,000 টাকা খরচা করে আসবে। কিন্তু সে 1 কোটি টাকা নিজেকে 1 কোটি টাকা, পরিবারকে সুরক্ষিত করে রাখছে। একদম এইটাই হচ্ছে অসাধারণ। জায়গা, এইটাই কনসেপ্টটাই হচ্ছে ব্যাপার। Excellent. তার মানে কি আমরা বলছি, সে 12,000 টাকা দিয়ে হুম। 1 কোটি টাকার একটা প্রপার্টি, মানে প্রপার্টি ফাইন্যান্সিয়াল অ্যাসেট বুক করছে। ভগবান না করুক, তার বা এরকম ধরনের যারা নিচ্ছেন, তার যদি কিছু হয়, আজকে সে পলিসিটা অ্যাপ্লাই করলো, হয়তো 1 সপ্তাহ পরে পলিসিটা ইস্যু হলো, হুম। 5-7 দিন টেকনিক্যাল টার্ম, যেগুলো হুম। আন্ডাররাইটিং হুম। কোম্পানি যেটা আছে, 1 সপ্তাহ পরে, ধরো আজকে হচ্ছে 10 তারিখ, হুম। আমি ধরে নিলাম 20 তারিখ হিসাবে সুবিধার জন্য 20 তারিখে তার পলিসিটা ইস্যু হয়ে গেল। হুম। এবার 20 তারিখে ইস্যু হয়ে 21 তারিখে সে বাইক নিয়ে দীঘাতে চলে গেল বন্ধুদের সঙ্গে। হুম। ভগবান না করুক একটা ঘটনা ঘটে গেল। আচ্ছা, একদিনের মধ্যে থেকে সেটা শুরু হয়ে যায়? অ্যাক্সিডেন্ট তো ফার্স্ট ডে থেকে কভার, যে কোনো ইন্স্যুরেন্সে, কারণ অ্যাক্সিডেন্ট তো প্ল্যান করে হ্যাঁ, হয় না। কিন্তু টার্ম ইন্স্যুরেন্স কি সেক্ষেত্রে কভার হবে? একদমই কভার, প্রথম দিন থেকে ও, কভার। ঠিক আচ্ছা। আছে, শুধু মানে মানে এরকম কোনো ক্যাপ নেই যেরকম আমাদের হেলথ না, না, ইন্স্যুরেন্সে না, যেরকম না, 30 না, দিন লাইফে আবার ক্যাপ কিসে? ও, আচ্ছা। আমার এটা লাইফ খুব ভালো দিক ইভেন এটা। ইভেন আজকের দিনে মডার্ন টার্ম ইন্স্যুরেন্সে সুসাইডেও কভার করে। কি বলছো 1 দাদা? বছর পর থেকে সুসাইডও কভার করে। না, এটা আমি মনে করবো এটা না হওয়া উচিত। কখনোই এটা আমরা কেউ এভাবে কোনো প্ল্যান করব না। হ্যাঁ, এটা একদমই তাই। হ্যাঁ, মানে কেউ দেখো, আমরা নিজে পৃথিবীতে সবথেকে ভালোবাসি নিজেকে। হ্যাঁ, মানে এটা ও যে কারোর সাথে যতই হোক, কারোর সাথে যতই না হওয়া সন্তান, উচিত। যতই সন্তান হোক, যতই বাবা মা হোক, কিন্তু পৃথিবীতে আমি নিজের থেকে কাউকে ভালোবাসি না। তো সেখানে কেউ ওটা করে না, ওইভাবে কেউ প্ল্যান করে করতে পারে না। তো যাই হোক, তার মানে কি টার্ম ইন্স্যুরেন্স, যেটা বলছিলাম তোমাকে, যদি সে একটা বাইক নিয়ে গেল, বা সে কিছু জানি নর্মাল গাড়িতে করে গেল, কিছু একটা অঘটন ঘটে গেল, তার, আমি ধরে নিচ্ছি যা ফর্মালিটি, ডেথ সার্টিফিকেটটা আসলো, যদি তার ফ্যামিলি সেটা জমা দেয়, উইদিন 15-20 ডেজের মধ্যে তার নমিনি যে থাকবে, তার ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা চলে যাবে। তার মানে তুমি জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, 20,000 টাকা প্রিমিয়াম দিয়ে তার ফ্যামিলি 1 কোটি টাকা আছে। দেখো, ইমোশনাল লসের কোনো জায়গা নেই। কেন, আমার কাছে আমার বাবা মা বা বাচ্চা, তার বাবা মা, তার হাজবেন্ড, তার ছেলে, এ পয়সা দিয়ে ইমোশনাল লস কোনোদিন পূরণ হবে না। সত্যি এটা, সেটা তো কোনোভাবে সম্ভব কেন, তো না। এটাই রিয়েলিটি চেক। ফিনান্সিয়াল লস, ইমোশনাল লস, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবো, তারপরে বছরে একবার করে হয়তো ছবিতে একটা করে মালা পড়বে। আর মানে এটাও আমরা বলি মজা করে, যে যদি সেটাও না করে রাখি, আমার ফ্যামিলি বা আমার মানে ওই যেদিন জন্মদিন বা মৃত্যুদিন সেটাও ভুলে যাবে। কিন্তু আমি যদি না, না। পয়সা রেখে যাই, তাহলে ওই মুকেশ আম্বানি বা ধীরুভাই আম্বানির জন্মদিন বড় করে পালন করে, কেন, অত ঐশ্বর্য রেখে গেছে বলে। তো আমরা সেটা বলি না, মজা করে বলি এটা, যে আমি যদি কিছু ফ্যামিলির জন্য করে যাই, তাহলে ফ্যামিলি আমার প্রতি বছর জন্মদিন আর মৃত্যুদিনটা একটা করে মালা পড়বে। এটা রিয়েলিটি চেক। না, সেটা তো ঠিকই, কিন্তু তারপরেও আমি মনে হয় আমি রাত্রে ঘুমানোর বা নিশ্চিন্তে ঘুমাবো, যে রাত্রে যে কাল সকাল যদি আমি না দেখি, হঠাৎ করে রাত্রের মধ্যে কিছু হয়ে যেত, আমার পরিবারটা কিন্তু মাটিতে ভেসে যাবে না। এটাও এর থেকে বড় শান্তি কি সেটাই হতে পারে? তোমাকে বলতে কারণ আমার প্রিয়, আমার জীবনে সব থেকে প্রত্যেকেরই তার বাচ্চা, তার সন্তান, তার স্ত্রী, এর থেকে বড় কিন্তু কিছু হয় না। কারণ একদম, তার জন্য আমরা সংসার করি, তারা একটা জায়গায় সিস্টেমে আবদ্ধ হই, একদম ঠিক। ডিসিপ্লিন লাইফ লিড করার চেষ্টা করি। এবার সেই ক্ষেত্রে যদি আমি দেখি আমি কালকে না থাকলে আমার পরিবার ভেসে যাবে, আমি তো চলে গেলাম, তার তো কোনো কথা হবে না। কিন্তু তারপরে যদি সে ভাবে আমার কালকে বাড়িতে আমার কেউ নিয়ে চলে গেল, তারপর একদম। লোনটা আমি ইএমআই, আমার স্কুলে ছেলেকে একটা ভালো স্কুলে পড়াতাম, সেটা বন্ধ হয়ে গেল, সেই জায়গাটা আমি সিকিউর করে দিতে পারি, সেটাই তো তোমাকে বললাম, মানে যে এর দেখো থেকে ভালো কিছু আমরা এত কিছু করছি, মারপিট, বিজনেস করছি, চাকরি করছি, দৌড়াদৌড়ি করছি, কিসের জন্য? আমার নিজের জন্য। আমার নিজের মানে জন্য আমার কথা, মানে আমি দরকার পুজোতে আমার জন্য একটা জামা কম কিনবো, এক্স্যাক্টলি, সেটা আমি তো আমি পুজোতে বলতে জামা কম কিনবো, দরকার আমি কাউকে, আমার ওয়াইফকে হয়তো যে বা আমার বাচ্চাকে হয়তো যে খুব দামি জায়গায় জামা মলে গিয়ে না কিনে দিতে পারলাম, কিন্তু আমি চেষ্টা করবো তাদেরকে যাতে একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, যাতে একটা ওই ছাতাটার তলার মধ্যে ওটাই রাখতে তো পারি। বললাম, যে ধরো একটা ফ্যামিলি 4 জন মিলে যদি দীঘাও প্ল্যান করে, তারও 30,000 টাকা খরচা। তো খরচা। 30,000 টাকা একটা এক বছর দীঘা যাবে না, কি আছে? মানে কিন্তু আমাদের একটা প্ল্যান করা উচিত, একটা ফান্ড এটা ক্রিয়েট করা উচিত। সেটা তো ঠিক আছে, উনি যাদের সঙ্গে কথা বলবেন বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে, তারা ওনাকে বলে দেবে কিভাবে গাইড করা উচিত প্রপার। কেন, এটাই বলছিলাম যে আজকের দিনে এত নয়েজ, এত মানে এই মিডিয়া, ও তা বলো, আমি সেটা বলছি না, সব এভরিথিং ঠিক আছে, কিন্তু এত নয়েজ, এত কনফিউজড মানুষ অ্যাকচুয়ালি। আর এটারও অভাব আছে,
প্রপার ওয়েতে যারা কাজ করছে, হুম। মানে আমি বলছি না আমার মতো এরকম বহু লোক কাজ করছে, অনেকে প্রফেশনাল লোক। হুম। আজকের দিনে দেখো সব ফিল্ডে প্রফেশনালের খুব ডিমান্ড, ডিমান্ড, ঠিক আছে, অ্যাকচুয়াল প্রপার, কারণ তারা ওই কাজটা করে তার ফ্যামিলি রান করছে, অর্থাৎ তোমাকে ভুলভাল করতে পারে। সেক্ষেত্রে চান্সেস অফ মানে ভুল বা মিস ডাইরেকশন হওয়ার চান্সেসটা কম থাকে, কেন প্রফেশনালরা তার তো ওটাই প্রফেশন, সে যদি তোমাকে প্রোটেকশন দিতে পারে তারও তার ফ্যামিলি প্রোটেকশন হবে, আলটিমেট রিলেটেড ফাইন্যান্স সব জায়গায়। তো যেটা বলছিলাম যে তোমাকে ধরো যে ক্ষেত্রে বললাম, তার মানে আমার নিজের জন্য কতটুকু দরকার, কিন্তু এই যে আমি বললাম একটা ছেলে 20,000 টাকা দিয়ে তার ফ্যামিলি ইমোশনাল লস, ঠিক আছে, দুদিন পরে থাকবে না, কিন্তু প্র্যাকটিক্যাল ফাইন্যান্সিয়াল লস, সে যা ইনকাম করতো তার থেকে বেশি ইনকাম তার ফ্যামিলিতে আসবে, তার ফ্যামিলিটা সার্ভাইভ করবে। কারণ আমি চোখ বন্ধ করে যদি দেখি আমি না থাকলে কি হবে, ওরাকে বলবে যে আমি না থাকলে কি হবে, কিন্তু সেটার জন্য তো আমি দৌড়ে বেড়াচ্ছি না সারাদিন। ঠিক, আমি যখন অবিবাহিত থাকছি, ফ্যামিলি থাকছে না, তখন আমি বাবা মার জন্য করছি, যে আমার বাবা মা কিছু না কিছু দায়িত্ব আমাদের থেকেই যায়, আমার ফ্যামিলির বাচ্চা বউ বাচ্চার জন্য করছি, যদি বউ বাচ্চা কমপ্লিট হয়ে যায় তাহলে আমি ফিলান্থ্রপিক কিছু কাজ করছি, আমার মনের শখ, আমি অন্যদের বিভিন্ন রকম ভাবে মানুষের জীবনের লক্ষ্য থাকে, তো সেগুলো একমাত্র ফিনান্সিয়াল অ্যাসেট ছাড়া কিছুতে কমানো না। তো টার্ম প্ল্যান সেইখান থেকে হিউজ প্রোটেকশন। আচ্ছা দাদা, এই টার্ম প্ল্যান আমাদের সমাজে কি সবাই সব স্তরের মানুষরা করতে পারে? না, এখানে কিছু মানে কোম্পানির আন্ডার রাইটিং ডিপার্টমেন্ট বা এই বলি যে কিছু ক্রাইটেরিয়া আছে, এই জায়গায় সবাই ইচ অ্যান্ড এভরিবডি টার্ম প্ল্যান করবে। প্রথম কথা, টার্ম প্ল্যানটা করতে গেলে ফার্স্ট হচ্ছে তার ইনকাম থাকা দরকার। আচ্ছা, ঠিক আছে, যদি বিজনেসম্যান হন তার আইটি রিটার্ন দরকার, কারণ ইনকামটা প্রমাণ তিনি কি করবে, স্যালারি যে পাচ্ছেন তিনি তার স্যালারি হচ্ছে, তার ব্যাংকে টাকা ঢুকছে, স্যালারি পাচ্ছেন। যিনি প্রফেশনাল তিনি ফিজ নিচ্ছেন বা কোনো কিছু হচ্ছেন, তারও ব্যাংকে রিফ্লেক্ট করছে। যিনি অন্যভাবে বা ধরো বিজনেস করছেন তারও ট্রানজাকশন হচ্ছে। তো আজকের দিনে আমার ইনকাম ট্যাক্স বা স্যালারি স্লিপ বা ফর্ম 60 এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া, তুমি জিনিসের হচ্ছে। আচ্ছা, তো এটা ছাড়া হবে না টার্ম প্ল্যান। তার কারণ হচ্ছে যে ওই জায়গা থেকে টার্ম প্ল্যানের সঙ্গে, যেটা তুমি বলে যে সবার না হোক, টার্ম প্ল্যান আমি বিচার করব কি করে, কার ক্রাইটেরিয়া আছে, সেখানে আমরা বিচার করি হিউম্যান লাইফ ভ্যালুয়েশন। আচ্ছা, হিউম্যান লাইফ ভ্যালুয়েশন মানে যেটা বলছিলাম যে হিউম্যান লাইফের তো পয়সা দিয়ে ভ্যালুয়েশন হয় না। যিনি 10,000 20,000 টাকা ইনকাম করছেন, তার ফ্যামিলির কাছে তার ভ্যালুয়েশন 10 কোটি টাকা হতে পারে, পয়সা দিয়ে সেটা বেচার হয় না। ইমোশন তো সবার কাছে সমান একদম। আবার যিনি 10 কোটি টাকা ইনকাম করছেন তারও ফ্যামিলির কাছে তো ভেসে দেওয়া হয় না। তো এখানে একটা আন্ডারলাইটিং কোথাও তো আমাকে একটা জায়গায় সেট করতে হবে। তো করা হচ্ছে যার ইনকাম ধরো বছরে কেউ 10 লাখ টাকা ইনকাম করছে, 2 বছর পরে সে 20 লাখ 10 লাখ টাকা হলে তার মানে সে 1 কোটি টাকা, আমি যদি ধরে নিই 1 কোটি টাকা টার্ম প্ল্যান পাচ্ছে। 2 বছর পরে তার 2 কোটি টাকা 20 লাখ টাকা ইনকাম হলো, সে 2 কোটি টাকার জন্য অ্যাডিশনাল টার্ম প্ল্যান অ্যাপ্লাই। আচ্ছা, সেটা কি আবার করা যায়? পরে ওটাকে আবার কনভার্ট করা যায়? কনভার্ট না, আবার নতুন পলিসি আছে, ওই পলিসিটা বন্ধ হয়। এটাও জানতে হবে। পলিসি ইজ এ এগ্রিমেন্ট, সেখানে স্ট্যাম্প পেপারে এগ্রিমেন্ট থাকে, দুটো পার্টির সঙ্গে কন্ট্রাক্ট, যে তুমি আমার কাছ থেকে একটা পলিসি নিচ্ছ, আমি তার বিনিময়ে এই বেনিফিটটা দেবো, স্যার রিটার্ন এগ্রিমেন্ট, এটা ইউ ক্যান নট চেঞ্জ। আচ্ছা, তাহলে ওই টাইম ফ্রেমের মধ্যে আমি ওটা কিছু চেঞ্জ করতে পারবো না? না, ওই টাইম মানে একটা টাইম ফ্রেমের মধ্যে আমি বললাম আমি 10 বছর বা 20 বছর বা 30 বছর আমি এটা আপনার সাথে চুক্তি ফিক্স থাকবে। তোমার যদি মনে হয় অ্যাডিশনাল করতে, তাহলে তোমাকে নতুন অ্যাপ্লাই করতে, মানে ওটা চেয়ে আমি কিছু করতে পারবো না? না, একদম চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, কারণ ইটস আ কন্ট্রাক্ট না। আচ্ছা, কন্ট্রাক্ট না থাকলে কালকে তো বলবে তুমি ইন্স্যুরেন্স কোম্পানি বলে তোমার সঙ্গে কন্ট্রাক্ট নেই, আমি তোমাকে দেবো না। হ্যাঁ। তাহলে আচ্ছা, আরেকটা জিনিস হলো এই যে আমরা প্রিমিয়ামটা হয় যে চুক্তির সময়, এটা কি ফিক্স থাকে নাকি সময়ের সাথে সাথে বাড়ে? না, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম একবার তুমি যখন ঢুকে গেলে, জেনারেলি লাইফ ইন্স্যুরেন্সের সব প্রোডাক্ট ফিক্স থাকে, যদি না তার ট্যাক্সের ডিফারেন্সটা হয়। এখন তো জিএসটি তুলে দিয়েছে, তো সেক্ষেত্রে এটা কালকে যদি আবার জিএসটি অ্যাপ্লিকেবল হয় তো তোমার প্রিমিয়ামটা বেড়ে যাবে। প্রিমিয়ামটা ফিক্স থাকে, প্রিমিয়াম ফিস জাস্ট ট্যাক্স অ্যামাউন্ট সরকারের আইন অনুযায়ী যে ট্যাক্স হবে সেটার উপর ডিপেন্ড করবে জিনিসটা। আচ্ছা, এবার এই টার্ম ইন্স্যুরেন্সটা আমরা হিউম্যান লাইফ ভ্যালুয়েশনের উপরে টার্ম ইন্স্যুরেন্সটা করি, যেটা তোমাকে বললাম। তো ইনকামটা ওটা, তারপরে এটা পুরো স্বচ্ছ ব্যাপার, মানে আমি চাইলে আমি 100 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স করতে পারি না। আমি বললাম আমার রোজগার না, একদম ইনকামটা ছাড়া তোমাকে, মানে আমাকে প্রুফ করতে হবে যে এটা আমি রোজগার করি, আমার এটা 10 টাইমস আমাকে আপনি ইনস্যুর জন্য আমাকে ব্যবস্থা করে দিন। হ্যাঁ, বিফোর কোভিড ধরো অনেক রেস্ট্রিকশন কম ছিল, তখন প্রিমিয়ামও কম ছিল। কোভিডের পরে এত মর্টালিটি বেড়েছে বা অনেক কিছু হচ্ছে, সেজন্য এখন রেস্ট্রিকশন হয়ে গেছে, সাম ইনস্যুরটাও বেশি হয়ে গেছে, অনেক কিছু ক্রাইটেরিয়া হয়েছে। কারণ ওই যে বললাম, আমি 20,000 টাকা দিয়ে প্রিমিয়াম দিয়ে আমি 1 কোটি টাকার কভারেজ পাচ্ছি, তো কোম্পানিগুলো তো কত টাইম তাকে কভার দিতে হচ্ছে, তো সেই জন্য এটাকে ক্রাইটেরিয়া থাকে। না তাহলে তো যে কেউ থাকলে ওরকম করে ক্লেম করবে ধরো। তো আচ্ছা, আমার আরেকটা জিনিস প্রশ্ন, মানে এই যে এই ইন্স্যুরেন্স গুলো যে আমরা করি, মানে এটা কতটা সেফ? মানে এরকম হবে না তো হট করে কোম্পানি বলেন আমি তোমার টাকা দেবো না,
এটা কি কোনো রেগুলেটরি বা কোনো সিস্টেমের মধ্যে থাকে? হ্যাঁ অবভিয়াসলি দেখো সেই মানে এটা আমাদের মনে হবে যে টাকাটা দিলাম, একদম ঠিক কথা পরে বলেছো। বললো আমি না অনেকে কারণ সেক্ষেত্রে তো আমি থাকবো না সে সময়, আমার পরিবারকে বললো না আপনারা টাকা পাবেন না। না সেক্ষেত্রে একদমই না। যখন অ্যাকচুয়ালি আমি যত করি আমার যে ক্লায়েন্টদের টার্ম ইন্স্যুরেন্স হয়, টার্ম ইন্স্যুরেন্স করতে গেলে মিনিমাম মেডিকেলটা হয় আচ্ছা বিফোর, মানে এটা কি যদি কি কি হয় মেডিকেলে? মেডিকেলে ডিপেন্ড করে এজ, তার ইনকাম, তার আচ্ছা। কোয়ালিফিকেশন, এসবের উপরে আন্ডাররাইটিং ক্রাইটেরিয়া থাকে। আচ্ছা তার মেডিকেলে অনেকে শুধু হয়তো নর্মাল মেডিকেল হয়, ব্লাডের চেক হলো, হাইট ওয়েট প্রেশার দেখে নিল। অনেকের আরো বেশি কভারেজ থাকলে বেশি মেডিকেল হয়, টিএমটি ডিপেন্ড করছে, সেটা যার যেরকম রিকোয়ারমেন্ট আছে। তো আমি যেমন ইনসিস্ট করি সব ক্লায়েন্টকে মেডিকেল করে নিতে। আচ্ছা তাহলে মানে কোম্পানি তো, কারণ কি ওটা খুব দরকার, যেটা আন্ডাররাইটিং এর ডিপার্টমেন্ট আছে। আমি তার আগে সবাই তো পারবে না। তো প্রথম কথা হচ্ছে যেটা আমি তোমাকে বলতে চাইছিলাম, যে যারা চাকরিতে ঢুকছে, যারা ইনকাম করছেন, আমি রেকমেন্ড করি সবাইকে টার্ম প্ল্যান আগে করে নিতে, তারপরে সে যা খুশি করুক। না কেন সে সময়, কেন আমি তো পরে গিয়েও করতে পারি 5 বছর পরে। না কেন না, এটা কি কোনো বেনিফিট আছে যে আমি যত কেন কি হয়, ইন্স্যুরেন্সে তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে মর্টালিটি প্রিমিয়াম, একটা হচ্ছে মর্টালিটি প্রিমিয়াম মানে আমার এজের উপরে কি হয়, মর্টালিটি প্রিমিয়াম ডেটা ক্যালকুলেট হয় যে ভারতবর্ষের এই এজের লোক আপ টু 40 ইয়ার্সের লোক বছরে এতজন মারা যায়, আপ টু 40 থেকে 45 বছরে। তার মানে ওর যে মর্টালিটি রেশিও আছে সেই একটা গভর্নমেন্টের আছে। মানে ধরো আজ থেকে আমি যখন শুরু করেছি 23 বছর আগে, তখন ইন্ডিয়ার গড় আয়ু ছিল 59, এখন আমরা বলছি গড় আয়ু 70 75 কত আছে। তার মানে কি আমার চান্সেস অফ ডেথ কমে যাচ্ছে, তার মানে প্রিমিয়ামটাও কমে যায়। আচ্ছা যত আর্লি ক্লেম দিতে হবে তত প্রিমিয়ামটা বাড়বে, যত এজ বাড়বে তত প্রিমিয়াম বাড়বে, কারণ চান্সেস অফ ডেথের বাড়বে, সেটা ঝুঁকিটা বেশি থাকছে, ঝুঁকিটা বেশি থাকছে বলে তার প্রিমিয়ামটা বেশি হবে। যত আর্লি এজে শুরু করবে প্রিমিয়ামটা তত কম হবে। কিন্তু এখানে একটা টেকনিক্যাল আমার মনে হচ্ছে যে কথাটা, আমার যখন শুরুতে আমি যখন প্রিমিয়াম ইন্স্যুরেন্সটা শুরু করি তখন আমার রোজগারও অনেক কম থাকে, তখন হয়তো আমি মাসে 10,000 টাকা রোজগার করি। কিন্তু আফটার 5 ইয়ার্স বা 10 ইয়ার্স সেই টাকাটা অনেকটাই বেশি হয়ে যায়, তাহলে আমার কাভারেজটা কিন্তু অনেকটা বেশি হওয়া উচিত। রিভ্যালিড করবে, তার মানে আমাকে কিন্তু একটা টাইম ফ্রেমের পর ওটা আমাকে আবার চেঞ্জ করতে হতে পারে, কারণ আমার দায়িত্ব বেড়ে যাবে, আমি বিয়ে করলাম, আমার বাবা মা বয়স বাড়ছে, তাহলে আমার কিন্তু তখন হয়তো আমার 25 লাখ টাকা আমার হলে আমার হয়ে যেত, কিন্তু তখন দেখা গেল আফটার 10 ইয়ার্স সেটা আমাকে 1 কোটি টাকা করতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে ওই ইন্স্যুরেন্স যেটা আমি করেছিলাম সেটাকে কিন্তু আমাকে বন্ধ করে আবার নতুন করে আমাকে টার্ম প্ল্যান করতে হবে, তাই একদম মানে সেটা একটা বন্ধ করে না, ওর সঙ্গে অ্যাড অন করতে পারো। ধরো তুমি 1 কোটি টাকা নিয়েছো, তুমি আরেকটা নতুন করে 1 কোটি টাকা নিয়ে নিলে, আচ্ছা সেটা কন্টিনিউ করতে পারি। আচ্ছা একটা মানুষ কি দুটো তিনটে যতগুলো করছে তার ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া অনুযায়ী ম্যাচ করলে 2-3 টাকা সব ডিক্লেয়ার করে করতে হবে। ডিক্লেয়ার তোমাকে করতেই হবে, কারণ আজকের দিনে তোমার যদি কোথাও টার্ম প্ল্যান থাকে বাই ডিফল্ট ওই যেরকম জানা যাবে যে আমার প্যান নাম্বার দিয়ে আমি জানতে ডিক্লেয়ার করতে হবে। তার মানে আমার যেটা চলছে সেটাকে রেখে আমি আবার আমার যেহেতু রিস্ক বাড়ছে আমি আবার আমার প্রিমিয়াম বা একটু বাড়িয়ে দিয়ে আমি একটু টাকাটা একটু বাড়িয়ে দিলাম, সেটা করা যেতে পারে। আর ইন্স্যুরেন্সে যেটা বললাম, যে ইন্স্যুরেন্সের প্রথম কথা আমরা যখন শিখেছিলাম পড়েছিলাম তো আটমোস্ট গুড ফেথ, তুমি যেটা বলছো সেটা সবার আগে সেটাই গুড ফেথে অনুযায়ী সেখানে ইন্স্যুরেন্স। কারণ টার্ম ইন্স্যুরেন্সটা আমরা সবাই নিচ্ছি, রেকমেন্ডেড করি যে যতটা পরও ঠিকঠাক কথা বলতে, তার মেডিকেল কন্ডিশন, তার এক্সিস্টিং এভরিথিং। তার কারণ ইন্স্যুরেন্সটা যখন দরকার হবে, ভগবান না করুক আবার বলছি, কারোর ফ্যামিলিতে বা কারোর পরিবারের দরকার হোক, তো যখন দরকার হবে তখন কিন্তু তিনি থাকবেন না এই পৃথিবীতে, অর্থাৎ তার সঙ্গে তার যে ইন্স্যুরেন্সের স্বচ্ছতাটা ভীষণ একদম কারণ যাদের প্রোটেকশনের জন্য করেছেন তারাই যদি না পায় তার কোনো যুক্তি নেই। তো সেই জন্য আমি তোমাকে বললাম, আমি সবাইকে বলি, অনেকে বলে না অমুক কোম্পানি মেডিকেল করতে লাগছে না, বিনা মেডিকেল হয়ে যাচ্ছে। আমি বললাম আমার কাছে ভাই নিতে গেলে আমি মেডিকেল কখনো এগুলো করা উচিত না, মেডিকেল করো, তাতে যদি তোমার মনে হয় তুমি করো। কারণ কি আমি না থাকতে পারি, আমি হয়তো তোমাকে পলিসিটা পেতে সাহায্য করছি, কারণ পলিসিটা হচ্ছে ক্লায়েন্ট বা পলিসি হোল্ডার ভার্সেস কোম্পানি। আমি তো মিডলম্যান হিসেবে কাজ করছি, এজেন্ট হিসেবে যেহেতু আমি কাজ করছি, আমার নলেজ আছে, আমি সহায়তা করছি, কিন্তু যখন দরকার হবে আমি নাও থাকতে পারি। তার মানে এটা একটা প্রশ্ন যেটা হচ্ছে যে টার্ম ইন্স্যুরেন্স যখন করতে যাচ্ছি কি ভুল আমি করব না, একদম মানে এই প্রশ্নটার উত্তর সেটাই হতে চলছে। একদম সবাইকে এটাও বলবো, যদি কোনো আপনার অ্যাডভাইজার বলে এটা করবেন না স্যার, ওটা ক্লিয়ার করুন, এটা করবেন না, এটা বলবেন না, একদম করবেন না। আপনি যেটা পরিষ্কার হতে তাতে পলিসি পাবেন না তাও ভালো, তাতে পলিসি পাবেন না, কোনো দরকার নেই, না একদম নেই। আর উদ্দেশ্য আমার যাতে আমার পরিবার সেই টাকাটা যাতে পায়, হ্যাঁ সেই রাস্তাটা আমি বন্ধ করে যাব না, ফলস শান্তি যে আমার আছে, মানে ওটার কোনো লাভ নেই আর কি।
পুরো প্র্যাকটিক্যাল, মানে হুম, হুম, চেষ্টা করা যতটা পারবে, যেটা হুম। আমার নলেজে নেই, আমি হুম। জানি না, সেটা তো আলাদা ব্যাপার, হুম, কিন্তু হুম। এটা চেষ্টা করা যেটা কিন্তু আমরা। হঠাৎ করে দেখা গেল একটা কোনো ক্রিটিক্যাল একটা কোনো অসুখ হয়ে গেল, হুম, হয়তো সে আগে জানতো না, হুম। সেক্ষেত্রে করার ঠিক 6 মাস 1 বছরের মধ্যে সেই মানুষটা তো সেই পৃথিবীর মধ্যে থাকলো না, সেক্ষেত্রে কি ইন্স্যুরেন্স কোম্পানি বলতে পারে যে আপনি কেন বলেননি, এই জিনিসটা কেন জানাননি, না সেক্ষেত্রে না, কি? কেউ এটা তো হয়ে যায়, কোনো অসুবিধা নেই। ধরো একটা, আমি ধরে নিচ্ছি বয়স 30 বছর 40 বছর লোক, সে টার্ম প্ল্যান নিয়েছে। হুম, তো আজ ক্যান্সার, আমরা গল্প করছি, আমি জানি না তো 1 সপ্তাহ পরে আমাদের কারোর ক্যান্সার হবে কিনা, হার্টের কোনো প্রবলেম হবে কিনা, আমরা কেউ জানি না। সেক্ষেত্রে এটা কোনো অসুবিধা নেই, হ্যাঁ কোম্পানি হয়তো চেক করতে পারে, কিন্তু তার কাছে তো সব ডকুমেন্ট কেন থাকবে। সে অলরেডি আগেই মেডিকেল করে মেডিকেল করে নিয়েছেন, হ্যাঁ, এবার মেডিকেল করাও ঠিক আছে, আমি ওসব বলছি না, তো মেডিকেল করার পরেও দেখা গেল যে, কিন্তু হুম, সাপ্রেস না করলে, যদি এরকম হয় যে অনেকে আছেন বলেন না হুম, হুম, যে সুগার আছেন, প্রেশার আছেন, এগুলো খুব দরকার, সুগার হুম, প্রেশার বা হুম, কোনো প্রিএক্সিস্টিং ডিজিজ, হুম, সেটা ডিক্লিয়ার করা। যদি থাকে তাহলে আমার যদি সুগার থাকে, আমার যদি প্রেশার থাকে, বলা আমি উচিত। ডিক্লিয়ার করে নেবো, তাতে হুম, আমার প্রিমিয়ামটা বাড়বে। হুম, প্রিমিয়ামটা হয়তো বাড়বে, নর্মাল লোকের যার সুগার ছিল না তাদের যদি 20,000 প্রিমিয়াম হতো, আমার হয়তো 22,000 এই প্রিমিয়াম হবে, স্বাভাবিক ঝুঁকিটা একটু বেশি থাকে না বেশি থাকবে সেক্ষেত্রে, হ্যাঁ, অবভিয়াসলি, তো আমি হ্যাঁ, ডিক্লিয়ার করলাম, তাহলে হুম, কোম্পানি না বলতে পারে না। কিন্তু হুম, আমি সুগার আছে, প্রেশার আছে, অনেকে হয়তো ইনসিস্ট করলো, আপনার হুম, বলার দরকার নেই। হুম, হুম, কিন্তু দেখুন, আজকের দিনে টেকনোলজির যুগে হুম, কোনো কিছুই কিছু লোকানো থাকে না, লুকানো না, মানে এরকমও তো শুনছি যে আমার মোবাইলে যেহেতু ট্র্যাক হয়, গুগলে সবকিছু ট্র্যাক হচ্ছে, সব জানতে আমি পারছে, কোন ল্যাবে যে কোথায় ট্র্যাক করছি চাইলে সবই লেবার হয়েছে, সবই তো সব। সবই হয়ে যাচ্ছে। তা কালকে এরকম হয়েছে হুম, ঘটনা হুম, হুম, যে সে তার কাছে 6 মাস আগে সে থরো চেক আপ হয়েছে, কিছু একটা ইন্ডিকেশন হয়েছে, হুম, তারপরে সে টার্ম প্ল্যান নিয়েছে, হুম, হুম, কিছু ওইটা সাপ্রেস করেনি, যখন আর তার আর্লি হুম। ক্লেম হয়েছে তখন গেছে সব পুরো ওই ল্যাব থেকে সব ও! ডিটেলস বের করে। মানে এরকমও ঘটনা ঘটেছে? হ্যাঁ, হতে পারে। ও! আজকের দিন তাহলে আমার মনে হয় সবার কাছে অনুরোধ, আপনারা প্লিজ যখনই আপনি এই টার্ম প্ল্যানটা করছেন, স্বচ্ছতাটা মেইনটেইন করুন। কখনোই কোনো কিছু লুকিয়ে করবেন একদম না। না। কারণ আপনার উদ্দেশ্য আপনার অবর্তমানে আপনার পরিবার যাতে সেই টাকাটা সুরক্ষিতভাবে তাদের কাছে হাতে পৌঁছায়। একদম। এটা অনুরোধ আপনাদের সকলের কাছে। এটা একটু খেয়াল করা উচিত। হ্যাঁ, দাদা। হ্যাঁ, তো আমরা যেখানে বলছিলাম ক্রাইটেরিয়া অফ টার্ম প্ল্যান, হুম, যে সবার যাদের ইনকাম, তুমি যেটা বলছিলে, ওটা আর্লি নিলে কি হয়, মানে আমার ধরো একটা ক্লায়েন্ট আছেন, মানে আমার রিলেটিভের মধ্যেই যদি বলতে পারি যে বা কেউ আমার ভাই বোন, আমি তো সবাইকে বললাম, আমার সব ক্লায়েন্টকে আগে বলি, আগে তুমি টার্ম প্ল্যান করো, আচ্ছা, যেটা বল এটা তুমি শুরুতেই বলো। একদম আগে টার্ম প্ল্যান করো, আছে তা কিনা সেক্ষেত্রে একটু মতবিরোধ হয় না কেন? আমি তো এখনো বাঁচবো অনেকদিন। কি দরকার? আগে ইনভেস্টমেন্টটা তো আগে করাও। না। টাকা দেখো, হ্যাঁ, ইনভেস্টমেন্টটা করালাম, হুম, কথার কথা, ধরুন আমি দুটো জিনিস বলি, টার্ম হুম। প্ল্যান বলি আর তার সঙ্গে হেলথ ইন্স্যুরেন্স বলি। তার যদি বেনিফিট না থাকে, মানে তার যদি অফিস টফিস বেনিফিট থাকে, তাহলে ওকে। এইটার প্রশ্ন দিয়ে আমি একটা যদি আপনাকে বলি, কোনটা আগে করা উচিত? হেলথ ইন্সুরেন্স করা উচিত না টার্ম প্ল্যান আগে করা উচিত? না দেখো, ডিপেন্ড করছে, আমি তো বলবো দুটোই করা উচিত। এবার ধরো যে ইয়াং আসছে হুম, সবে, মানে চাকরি হুম, পাচ্ছে, হুম, তার হয়তো ফ্যামিলি হয়নি, বউ বাচ্চা হয়নি, হুম, তার বাবা মা একটা জায়গায় আছেন, হয়তো বাড়ি আছে, নিজেরা হুম, কিছু না কিছু তো ডেফিনেটলি করেন, তার হুম, ছেলে চাকরি করছে, মানে হুম, খুব রেয়ার হয়, কিছু না হুম, কিছু ইনকাম করছেন। হুম, সে যদি টার্ম প্ল্যানটা সঙ্গে সঙ্গেও নাও করেন, তাহলেও হুম, চলতে পারে, যে হুম। তার অ্যাজ সাচ সেইভাবে ডিপেন্ডেন্ট কিছু হয়নি। আচ্ছা। কিন্তু হেলথটা তো কথা শুনবে না, যদি তার হুম, অফিস থেকে বেনিফিট থাকে। হুম, ইভেন অফিস থেকে বেনিফিট থাকলেও আমি সবাইকে বলি, আজকে আমাদের প্রাইভেট কোম্পানির জব, হুম, আমি জব করছি, বড় পজিশনে আছি, হুম, সবকিছু আছে, আমাদের কাছে ভুরি ভুরি অপশন আছে, রোজই হুম, পেপার কিনছি, এতজনের হুম, যে লোকের চাকরি চলে গেছে। হুম। তো হেলথ ইন্স্যুরেন্স সবার আগে করা আমরা দরকার। কিন্তু এরপরেও হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আরেকটা ভিডিও করব এবং এই বিষয়ে আমরা একটু গভীরে গিয়ে আলোচনা করব। এটাও আমাদের ভীষণ ইম্পর্টেন্স, আমাদের জানা উচিত প্রত্যেকের হেলথ ইন্স্যুরেন্সটাকে নিয়ে। কিন্তু আজকে শুধু আমরা টার্ম পলিসির মধ্যেই থাকছি। হ্যাঁ, যেটা তুমি বললে, তাহলে যদি না করেন, দেখুন আমার কাজ হচ্ছে অ্যাজ এ ইন্স্যুরেন্স এজেন্ট বা আপনার পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্রফেশনাল হিসাবে তাকে গাইড করা। আচ্ছা। এবার তিনি করবেন না করবেন সেটা তো তার কল, আমি তো জোর করতে পারি না, আমি তো তার ঠিক। পকেট থেকে টাকা হুম, নিয়ে চলতে পারি না, এটা হুম, করতে হবে না, নাহলে তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কাজ করবে না। হুম, হুম, আমি তো সেটা করতে পারি না। হুম। কিন্তু আমার কাছে যখনই কথা হবে, আমি তাকে বলবো, আপনার কিন্তু এটা বাকি আছে, আপনার কিন্তু এটা করা দরকার। আচ্ছা দাদা, তুমি তো এতদিন এত লোকের সাথে কাজ করছো, বা কিরকম রেসপন্স পাও? যখনই তুমি এই বলো যে না টার্ম ইন্স্যুরেন্সটা করো বা এই দরকার, মানুষের মনে কতটা এখন সেটা না, ইমপ্যাক্ট যখন তৈরি তখন হয়েছে? শুরু করেছি আমি 2002 সালে, তখন থেকে যখন টার্ম প্ল্যান করতাম, ওই যে বললাম যে বেসিক্যালি তখন রেজিস্ট আসতো, লোকে করতো না। কিন্তু এখন লোকে ডেকে ডেকে করে। আচ্ছা, যে এখন আমার ডেকে, করা, ডেকে করছে? হ্যাঁ ডেকে ডেকে করেন, ও! নিজেরা করেন, অনলাইনে করেন। আচ্ছা। তবে এই জায়গায় আমি আবার বলবো, যেহেতু আমি নিজে কাজ করি, মানে টার্ম প্ল্যান অনলাইনে অনেক কিছু অপশন থাকে,
বাট অনেকে না জেনে অনেক কিছু অ্যাড অন এটা ওটা করে নেয়। কিন্তু আমার মনে হয় আবার একই জিনিস বলছি, আমি হয়তো অনলাইনে করে নিয়েছি পলিসি, আমার বাড়ির লোক কেউ জানেও না। সেটা আর এখন যেটা সবাইকে এটাও রিকমেন্ড, এটা আউট অফ দ্য ওয়ে কথা, কিন্তু সবাই আমার অনলাইনে পেয়েছি, আমার মেলে পলিসি আছে, আমার মোবাইলে সেভ করা আছে। কিন্তু ওই যে আবার সেই কথা, ভগবান না করুন আপনি অন্তত জানান কাউকে, যদি নাও জানান তাহলে পলিসির একটা প্রিন্ট আউট নিয়ে বাড়িতে কোথাও কাবার্ডে রেখে দেন, যাতে আমার যদি কিছু হয়ে যায় আমার বাড়ির লোক খুঁজতে খুঁজতে অন্তত পলিসি পেপারটা পেলেও তিনি ক্লেম মানে করতে পারবেন। অনেকটা ওই বাড়ির দলিল যেখানে থাকে তার সাথে এটাও একটা জেরক্স করে ল্যামিনেট করে রেখে দাও। ওই 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 তুমি যেটা প্রথমে বলে সেন্টিমেন্টের ব্যাপার, আমার হ্যাঁ। ফ্যামিলি বা মা বাবা চাইবে না, হ্যাঁ। বাবা চাইবে না, হ্যাঁ। কিন্তু আমি যদি রিয়েলাইজ করি না এই হ্যাঁ। প্রোটেকশনটা আমার ভালো লোক, আমি ওদেরকে ভালোবাসি এবং ওদের আমি দেখতে চাই না আমার বউ বাচ্চা বাবা ফাইন্যান্সিয়ালি কোনো জায়গায় ক্রাইসিস তৈরি হোক। ঠিক আছে, কারণ খুব সিম্পল জিনিস, ধরুন আমরা অনেকে আছি ইয়াং জেনারেশন, বা তারা পার্টি করছে, বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছে, খুব রোজই পার্টি হচ্ছে করছে, কিন্তু আপনার ফ্যামিলি আছে, সারা সপ্তাহ পার্টি হচ্ছে, খুব আনন্দ করছেন, সবকিছু করছেন, কিন্তু ঘটনা যদি অঘটন কোনো সময় আপনার ফ্যামিলিতে ঘটে, তখন যারা পার্টি করতো এনজয় করতো তারা কিন্তু আর আপনার ফোনও ধরবে না, আপনার সঙ্গে ফাইন্যান্সিয়ালি কত আপনাকে করতে পারবে, কত পারবে না। সেটা হ্যাঁ। না করে এটা সবার আগে চিন্তা ভাবনা করা উচিত। তো সেটাও করা মানে ওই অনলাইনে না যুগে অন্তত অ্যাটলিস্ট আপনার যদি কোনো ফিজিক্যালি মানে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার থাকে বা প্রফেশনাল থাকে, তার কাছ থেকে ভালো করে চেক করে পলিসি দেবেন, তাতে মেবি হয়তো প্রিমিয়াম কস্টটা একটু বেশি হয়, কারণ যখন অনলাইন করছেন মিডিলে যারা থাকছে তার কস্টটা থাকছে না, স্বাভাবিক। তো সব জিনিস কস্টের জন্য, এটা আপনি একটা জামা কিনছেন না বা একটা হোটেল রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন না, একবার খেলাম খারাপ হলো খাবারটা, পরে ঠিক আছে খাবো না, এটা লং প্রসেস। তো সেখানে রিয়েলিটি চেক করা খুব প্রয়োজন। তারপরে ফিজিক্যালি কারোর সাথে আলোচনা করে তার অ্যাডভাইস দিয়ে প্রিমিয়ামটা বেশি হলো যাওয়া উচিত। এবং আরেকটা জিনিস, ধরুন ওই যেটা বললাম যে আমরা যদি 3 দিন দীঘাও ঘুরতে যাই, এত ইউটিউব দেখে এত রিসার্চ করি, তো এখানেও আপনাদেরও নিজস্ব রিসার্চটা থাকা দরকার। মানে আমরা এই ধরনের ভিডিও বা এই ধরনের আলোচনার মধ্যে যোগদান করা উচিত, দেখা উচিত। আপনি দেখে নিজে অন্তত কিছুটা নলেজ করুন, যাতে অপোনেন্ট যে আছে সে আপনাকে মিসগাইড না করে, তাকে আমি প্রশ্ন করতে পারি যে কেন এটা আমার প্রয়োজন, কেন আমার এই প্রিমিয়ামটা হচ্ছে। কারণ আজকের দিনে দুনিয়া সবকিছু অ্যাভেলেবেল, আজকে সব ডেটা অ্যাভেলেবেল, যদি কোথাও কনফিউশন থাকে ক্লিয়ার করে দিই। কিন্তু সস্তায় কি করা হয় না, যেটা হচ্ছে সস্তায় কিছু হয় না, ঠিক আছে, পে করতে হয়, এভরিথিং ইজ পে, বিনা পয়সায় কিছু হয় না, তো দিতে হবে, তার কস্টটা সে নেবে, প্রফেশনালের কাছে গেলে প্রফেশনালের পয়সা তো লাগবেই। একদম। আরেকটা প্রশ্ন আমার মনে হচ্ছে, ধরুন পরিবারের স্বামী স্ত্রী বাচ্চা রয়েছে, স্বামী রোজগার করে, সে ধরুন টার্ম প্ল্যান করলো, সে কি তার ওয়াইফ যে হাউস ওয়াইফ রয়েছে তার কেউ কি অ্যাড অন করে কোনো টার্ম ইন্স্যুরেন্সে করাতে পারে? এরকম কোনো অপশন আছে? টার্ম প্ল্যানে অ্যাড অনের অপশন কিছু এসছে, অ্যাড অন ফ্যামিলিকে করা যায় একদম। অ্যাকচুয়ালি টার্ম প্ল্যানের বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে তাকে ইনকাম থাকতে হবে। ওকে, ঠিক আছে। আর অন্য পলিসিতে আমি ধরো এন্ডাওমেন্ট করলাম, ইউলিপ করলাম, মানি ব্যাক করলাম, যা করছে তুমি প্রপোজার হয়ে তোমার বাচ্চার নামে, বইয়ের নামে করতে পারো, বাবার নামে করতে পারো, প্রপোজার আলাদা হতে হবে। কিন্তু টার্ম প্ল্যানে প্রপোজার আলাদা হওয়া যায় হবে না, মানে যে রোজগার করে তারই সে একমাত্র করতে পারে, উইদাউট ইনকাম টার্ম প্ল্যান হবে না। আচ্ছা, আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে, ধরুন আমাদের সমাজের যে ইন্ডিয়ান কালচার অনুযায়ী, ধরুন এরকম আছে যে এটা আন্ডাররাইটিং ক্রাইটেরিয়া, টার্ম প্ল্যানের ওই যে বললাম ফিজিক্যাল হেলথ, তার মেন্টাল হেলথ, তার কন্ডিশন, ইনকাম, এডুকেশন, এগুলো সবকিছু ব্যাটার করে তখন হিউম্যান লাইফ ভ্যালুয়েশনটা করা হয়, যে এর এই ইনকাম, এই ক্রাইটেরিয়া, এর এতটা হিউম্যান লাইফ ভ্যালুয়েশন হওয়া উচিত। সেই জন্য সেটা কি একজন এজেন্ট তৈরি করে দেয়? কোম্পানির গাইডলাইন আছে, না কোম্পানির গাইডলাইন আছে, ওটা তো আমাদের এজেন্টেরও কিছু করার নেই। ওটা কোম্পানির আন্ডারলাইনিং ডিপার্টমেন্ট থাকে প্রত্যেকটা কোম্পানি, সে এই রিস্কটা নেবে কিনা, রিস্কটা যে কোনো জিনিস, রিস্কটা নেওয়ার, তুমি যখন বাজারে জিনিস কিনতে যাচ্ছ, ও বলছে এই ভালো ভালো, তুমি যখন জিনিসটা কিনছো তোমার মনে হচ্ছে ভালো, তবেই তো তুমি কিনছো। তো কোম্পানি এটা আমি কিনবো কি কিনবো না, তোমার সস্তা হোক আর দামি হোক, সেটা কোম্পানির যার যার নিজস্ব ব্যাপার। তো এটা কোম্পানি রিস্ক নিচ্ছে, সেটা কোম্পানি ডিসাইড করছে। এবার তোমার টার্ম প্ল্যানে, হ্যাঁ, তারপরে যদি ধরো কারোর মেজর, যেটা হয়তো অনেকে কোশ্চেন করে যে আমার কিছু একটা রোগ হয়েছে, আমি একটা টার্ম প্ল্যান নিই, সেটা পাওয়া যায়, পাওয়া যায় না, ওটা সহজ না। আমি জেনে শুনে জানি, আমি আমার এটা মেডিকেলে যাবে, আর তোমার ধরো এবার কথার কথা কারোর একজন ক্যান্সার হয়েছে, ক্যান্সার ট্রিটমেন্ট হয়েছে,
2 বছর 3 বছর 4 বছর আগে 5 বছর আগে 10 বছর আগে অনেকেই আছেন, বা তার হার্টের কোনো প্রবলেম হয়েছে, বা মেজর কিছু একটা ঘটনা ঘটেছে, ব্রেনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্রেনের হয়তো হ্যামারেজ হয়েছিল, 7 দিন আইসিইউতে ছিলেন, অপারেশন হয়েছে, এসব সব ঠিক আছে। এবার আমার কাছে এরকম আছে, একজন অ্যাক্সিডেন্ট হয়েছে মেজর, 10 বছর হয়ে গেল, ভালো আছে, বলছে দাদা টার্ম প্ল্যান। তো আমি যেহেতু জানতাম, আমি বললাম ওই পেপারগুলো লাগবে। আচ্ছা, তো যখনই পেপারগুলো প্রডিউস করছে সব কোম্পানি না করে দিচ্ছে। তার কারণ আমি এখানে কন্ট্রাডিকশন ব্যাপার, অনেক না আমি তো সুস্থ আছি 12 বছর 15 বছর, তো কোম্পানি বলেছেন সুস্থ থাকুন, আপনি ভালো আছেন, সুস্থ থাকুন, আপনি ওয়েল গুড, কনগ্রাচুলেশন, আপনি আরো অনেকদিন বাঁচবেন, বাট এই কিন্তু আমরা এই ঝুঁকিটা নেব না, রিস্কটা নেব না। তো এটা কোম্পানির নিজস্ব, ক্যান নট ফোর্স, না তুমি কিছু করতে পারো না, কোম্পানি নিজস্ব বিজনেস পলিসি। অনেক কোম্পানি হয়তো নেবে, অনেক কোম্পানি নেবে না, সেটা ডিপেন্ড করছে। তো সেটা ডিক্লিয়ার, এবার ধরো আমি ডিক্লিয়ার করলাম না, আমি ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, আমার ব্যবসা দরকার, হ্যাঁ আমার কোনো ফরেন ট্রিপ বাই ফোর্স, এটা আমি এটাকে, আমার কোনো ফরেন ট্রিপ আছে, এও আছে, আমার ব্যবসা দরকার, বা এই যে যিনি পলিসি হোল্ডার নিচ্ছেন তিনিও বললেন না, আমি পলিসিটা ইস্যু হয়ে গেলাম, এবার তার ফ্যামিলিতে যদি ঘটনাটা ঘটে, এবং সেক্ষেত্রে যদি কোনো জায়গায় ধরা পড়ে যান, ছানবিন হলো বা কোনো কিছু হলো, যদি ধরা না পড়েন তো না, আমার মনে এতগুলো যখন টাকা দিচ্ছে কোম্পানি নিশ্চয়ই এটাকে না দেখো স্ক্রুটিনি করে দেখে। না অনেক সময় তা হয় না, তার কারণ হচ্ছে যে আর্লি ক্লেম হলে তখন হয়তো স্ক্রুটিনি হয়, যদি 5 বছর 10 বছর পরে ক্লেম অনেক পুরনো হয়তো স্ক্রুটিনি হয় না। আচ্ছা, এবার সেটা ডিপেন্ড করছে স্ক্রুটিনিটা কি হচ্ছে। ধরো কেউ একজন ক্যান্সার পেশেন্ট হচ্ছে, আমি তোকে বললাম তিনি পলিসি দিয়েছেন, কিছু সাবট্রাস্ট করেন, মেডিকেলও আমি ধরে নিলাম মেডিকেলও ম্যানেজ হয়ে গেছে, আমাদের সবাই মেডিকেলও ম্যানেজ হয়ে গেছে, তো মেডিকেলও ম্যানেজ হয়ে গেল, পলিসি দিয়েছেন। এবার তার যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, তার সাথে তো ক্যান্সারের কোনো রিটার্ন নেই, কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে গেল, সেক্ষেত্রে কোম্পানি 5-6 বছর পরে পলিসি হলো, কোভিডে হলো, অ্যাক্সিডেন্ট হলো, সেক্ষেত্রে কোম্পানি, আমার মনে হয় এইভাবে করাটা উচিত না, আমার মনে হয়। এক্স্যাক্টলি, তো এটা আমি তো জানি না আমি জানি না আমি কিভাবে আমার শেষটা আছে, আবার দিনের শেষে ওটাই যে আমি করছি তো এটা আমার ফ্যামিলির জন্য, সেটা সেই জন্য আমি তো আমার মতো 9-6 করে ম্যানেজ করতে পারবো না, না এটা তো সেই জন্য ক্লিয়ার থাকা ভালো। একদমই। আচ্ছা, খুব ভালো লাগছে দাদা, আমাদের আলোচনাটা আমরা অনেক কিছু জানার চেষ্টা করছি, আরো জানতেও পারছি, বিশেষ করে আপনি এই বিষয় নিয়ে এতদিন ধরে কাজ করছেন, যেভাবে আপনি গাইড করছেন, আশা করি আমাদের দর্শকরাও এই বিষয়গুলো নিয়ে আরো জানার সুযোগ হয়ে উঠলো। আরো কিছু প্রশ্ন আমার আছে, আমি তোমার ক্লেমের মাঝখানে আমি ডিস্টার্ব করছি, তোমার ক্লেমের ব্যাপারে একটা কথা বলো। ধরুন আমার একটা ক্লায়েন্ট, উনি নন টোবাকো ছিলেন, উনি 2015-এ পলিসি নিয়েছেন, তো কোভিডের সেকেন্ড না থার্ড ওয়েভে উনি শিলিগুড়িতে পোস্টিং ছিলেন কোম্পানিতে, মর্নিং ওয়াক করছিলেন, ফিট অ্যান্ড ফাইন টাইম ডে আছেন, যেরকম আজকের দিনে হচ্ছে যে মানে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিরও ক্রিকেটার, তারও হার্ট অ্যাটাক হচ্ছে, সে সারাদিন কন্ট্রোল লাইফ লিড করে, তো উনিও 52-53 বছর বয়স, মর্নিং ওয়াক করছিলেন পার্কে, ম্যাসিভ অ্যাটাক হয়, অ্যাটাক হওয়ার পরে সঙ্গে সঙ্গে ওখানে ডেথ হয়ে যায়। ন্যাচারালি পুলিশ পোস্টমর্টম নিয়ে গেছে, পুলিশ কেস হয়েছে, সবকিছু হয়েছে, পোস্টমর্টম নিয়ে বডি ফডি হয়ে গেছে। তো আমার কাছে যখন ইনফরমেশন আছে, আমি তখন থার্ড ওয়েভ মানে সবকিছু বন্ধ, আমি অনলাইনে সব ক্লেম প্রসেস করে দিয়েছি। তো আমি ওনাকে বললাম দেখুন এটা তো পোস্টমর্টম হয়েছে, নর্মাল নেই, এটার ইনভেস্টিগেশন হবে, আর কোভিডের সময় তো সব বন্ধ, ক্লেমটা পেতে খুব দেরি হবে, সব কবে হবে আমার বলেছে, সব ওপেন হলে তারপরে ইনভেস্টিগেশন হবে। তো যা প্রসেস যা লাগে সব কমপ্লিট হয়েছে, 12 দিন 14 দিন 10টা ওয়ার্কিং ডেজ বা 12টা ওয়ার্কিং ডেজ পরে তার ফ্যামিলি থেকে বলছে যে আমরা টাকা পেয়ে গেছি, 50 লাখ টাকা পেয়ে গেছে মানে সেই কোভিড, ওই সময় কোভিডের পিরিয়ডে কোম্পানি দেখেছে যে নরমাল একটা লোক, এটা ডিপেন্ড করে তো টার্ম প্ল্যান কোনো অনলাইন বড়, তাহলে সেই সময় আমি নিজে আমি ওই কোম্পানিতে 10 বছর ধরে কাজ করছি, 12 বছর ধরে কাজ করছি, তারপরেও আমি কনফিডেন্ট না, কিন্তু ওনারা পেয়ে গেছেন। তো মানে এই ধরনের তো এগুলো ভালো, মানে ভালো লাগে যে সেই সময় পরিবার মানুষটি না থাকলো, তাই সেই টাকাটা সে পেয়েছে। ওই জন্য বললাম যে ক্লেম, দেখো ক্লেম জেনারেলি ওই যে দেখো না সব কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম ক্লেম রেশিও কম, ও কম, তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম আছে। তো যে কোম্পানির আন্ডাররাইটিং ক্রাইটেরিয়াটা খুব ভালো, যে পলিসি নেওয়ার সময়, আমার কথা হচ্ছে নেওয়ার সময় ঝগড়া করব, দেওয়ার সময় ঝগড়া করবো না। আমাদের তো বাজারে কথাই আছে, নেওয়ার সময় সবাই নিয়ে নেয়, দেওয়ার সময় দেয় না। তো নেওয়ার সময় অনেকে বিরক্ত হয়ে যায়, তোমার এত ডকুমেন্টেশন নেই, অমুক কোম্পানিতে বেশি লাগে না, আমি বললাম লাগবে, এটা লাগবে, কিছু করার নেই, ঠিক আছে তাহলে মানে কঠিন হলো সত্যটাকে তোমাকে মেনে চলতে হবে, একদম ভাই, এই বাস্তব এটাকে করতে হবে, নাহলে আফটার অল আমি যদি দেখি আমার ক্লায়েন্ট পেলো না, তখন তার থেকে তো খারাপ
তো কিছু যত হতে পারে বেশি না। সিকিউরিটি চেক হবে তত তুমি নিশ্চিন্ত নিশ্চিন্ত থাকবে। থাকবে। মানে কারণ দিনের শেষে ঘুরে ফিরে সেই এক কথা, এটা কিন্তু আমি আমার জন্য করছি না, আমার ফ্যামিলির জন্য করছি। আচ্ছা, আমার একটা আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার আমাদের একজন কমেন্টে জানিয়েছিলেন হিমিকা চৌধুরী। সে জানতে চেয়েছে যে এটা কি কোনোভাবে ইনভেস্টমেন্টও টুল হিসেবে ব্যবহার করা যেতে পারে? আমি কি টাকা রিটার্ন পেতে পারি? এরকম কি কোনো অপশন আছে? তো আমি টাকা দিলাম, কিন্তু আমি হয়তো আমার কিছু হলো না। আমি ৬০ বছর অবধি আমি বেঁচে থাকলাম, আমার পলিসিটা শেষ হয়ে গেল। আমি কি ওখান থেকে কোনো টাকা আ রিটার্ন পেতে পারি? এরকম কি কোনো অপশন আছে? হ্যাঁ, আছে তো ডেফিনেটলি, যে যেরকম চায় সব রকম প্রোডাক্ট করা যায়। অ্যাকচুয়ালি কি দেখুন, আপনাকে বেসিক জায়গাটা প্রথমে বুঝতে হবে। ইন্স্যুরেন্স মানে ইন্স্যুরেন্সের ৩ টে পার্ট থাকে, যেটা আমি আগেও বলছিলাম, হয়তো বলতে, বলতে অন্য জায়গায় চলে গেলাম। একটা হচ্ছে যে মর্টালিটি এক্সপেন্সেস, মানে আমার ডেথ হয়ে গেলে কতটা প্রিমিয়াম, তার ক্যালকুলেশনে একটা এক্সপেন্স থাকে, সেটা এজ অনুযায়ী ভ্যারি করে, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে ম্যানেজমেন্ট এক্সপেন্সেস, কোম্পানির যে ম্যানেজমেন্টের এক্সপেন্স, সেটা ফিক্স থাকে কোম্পানি অনুযায়ী। থার্ড হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্সেস। বেসিক্যালি ইন্স্যুরেন্স এইভাবে কাজ করে, মানে রিটার্ন, ইনভেস্টমেন্ট রিটার্ন। আচ্ছা। তো ঠিক আছে, নর্মালি আমরা যেরকম দেখে আসি, এন্ডোমেন্ট বলুন, মানি ব্যাক বলুন, ইউলিপ বলুন, চাইল্ড প্ল্যান বলুন, সেখানে ৩ টে পার্টি থাকে। মর্টালিটি থাকে, ম্যানেজমেন্ট এক্সপেন্সেস থাকে, আর হচ্ছে যে ইনভেস্টমেন্ট থাকে, রাইট? এবার আপনি ইনভেস্টমেন্টটা বাদ দিয়ে দিন, তো টার্ম প্ল্যানে দুটোই থাকছে। আচ্ছা। একটা হচ্ছে মর্টালিটি, ওটা লাগবেই, ইন্স্যুরেন্স মানেই মর্টালিটি থাকবে, লাইফ কভার থাকবে। আর সেকেন্ড হচ্ছে ম্যানেজমেন্টের এক্সপেন্সেস থাকবে। তো এবার এটার সঙ্গে যখন ইনভেস্টমেন্ট আপনি যোগ করছেন, আমরা জেনারেলি সাজেশন করি আপনাকে, যে অন্য জায়গায় আমরা সাজেশন করি আপনি ইনভেস্টমেন্টটা আলাদা রাখুন। আচ্ছা, ওটা আলাদা করে করতে হবে। আলাদা করুন। আচ্ছা। মেবি সেটা আপনি তার কারণ কেন? কেন এটা আপনি আপনারা অ্যাডভাইস করেন? কারণ এটার সঙ্গে যখনই দিচ্ছেন একটা এক্সপেন্সেস তো থাকে। ও, তার মানে প্রিমিয়ামটা বেড়ে গেল। প্রিমিয়ামটা বেড়ে গেল। আচ্ছা, মানে লোডটা বেড়ে গেল। লোডটা বেড়ে গেল। আচ্ছা। আর ঠিক আছে, মানে এরকম নয় যে আমি সেম টাকা দিয়ে আমি আবার এটা রিটার্নও পাবো, সেরকম হবে না। ওটা করার লাভ নেই, ব্যাপারটা তো একই। ওটা কোম্পানি নিচ্ছেন। এবার যেহেতু ইন্স্যুরেন্স, হ্যাঁ, আসলে আপনার টাকাই তো আপনাকে কোম্পানি ফেরত দেবে। এটা আপনার কাছে ফ্লেক্সিবিলিটি থাকছে। আপনি অনেক বাজারের রিঙ্ক পোর্ট করবেন, আপনি সোনা কিনবেন, ইনভেস্টমেন্ট করবেন, এফডি করবেন, আপনার কাছে অপশন থাকছে। আপনি কোম্পানিকে দিচ্ছেন, যখন ইন্স্যুরেন্স কোম্পানির টার্ম প্ল্যানের সঙ্গে কোনো প্রোডাক্ট দিচ্ছেন, তখন জেনারেলি আপনার রিটার্নের পার্সেন্টেজটা কমে যায়। কিন্তু আছে, এরকম প্রোডাক্ট আছে, করা যায়, অনেক কম আছে, কিন্তু কম চলে, কম প্রিমিয়ামটা এত বেশি হয়, তার জন্য লোকেরা আমরা সাজেশন করি অন্য জায়গায় আপনি প্ল্যান করুন। টার্ম পলিসি মানে টার্ম পলিসি যাবে। কারণ কালকে যদি এরকম হয়, ভগবান না করুক, আপনি একটা আলাদানির প্রদীপ পেয়ে গেলেন, আপনার ফ্যামিলিতে আপনি একটা টাকা পেয়ে গেলেন প্রচুর কাছে, হ্যাঁ, তো আপনি প্রচুর টাকা পেয়ে গেলেন, তো তখন আপনার টার্ম প্ল্যানের দরকার নেই, তখন বন্ধ করে দেবো। কারণ টার্ম প্ল্যানের আমরা এই জন্য বলি, যেটা প্রথমে বেসিক জায়গা হচ্ছিল, ধরুন আজকে আমি মাসে ১ লাখ টাকা ইনকাম করছি, রাইট? এবার আমি যে প্রথম কথাটা বললাম, আবার সেই বাস্তব, যে আমি যদি ফটো হয়ে যায়, তাহলে আমার ব্যাংকে থেকে নেক্সট মান্থ থেকে ১ লাখ টাকা ঢোকা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, তার মানে ধরুন আমার খরচ খরচা বাদ দিয়ে আমার জন্য মাসে ২০,০০০ টাকা লাগতো, আমার ট্রাভেলিং হ্যান ত্যান ২০,০০০ ৩০,০০০ টাকা লাগতো। তার মানে আমার ফ্যামিলির জন্য 70,000 মাসে লাগতো, প্রয়োজন সবকিছু মিলিয়ে, বাড়ি ইএমআই, আমার বাবা মা বলুন, আমার ইএমআই বলুন, রেন্ট বলুন, বাচ্চার এডুকেশন বলুন, হেলথ বলুন, সেভিংস বলুন, সব মিলিয়ে 70,000। এই টাকাটা তো লাগবেই। এবং আজকে লাগতো 2087 যে 70 জায়গায় 75 লাগবে, 2028 যে ইনফ্লেশন যেভাবে বাড়বে, কেন ওটা তো কনস্ট্যান্ট, একদম ঠিক আছে। তাহলে আমার ইনকাম তো এখানেই শেষ হয়েছে। আমি থাকলে আমার ডিএ বাড়তো, যদি সরকারি গভর্নমেন্ট সার্ভিস করি আমার ইনক্রিমেন্ট হতো, আমার ইনকাম হতো, সেগুলো সব বন্ধ হয়ে গেল। একদম। তার মানে আমার এত টাকা রাখা দরকার, থাকা উচিত টার্ম প্ল্যানে, যাতে আমি ব্যাংক মিনিমাম ব্যাংক ইন্টারেস্ট, যদি ধরো ব্যাংক ইন্টারেস্ট 7% হচ্ছে, তার মানে যদি আমি 1 কোটি টাকা রাখি বছরে, তাহলে 7% করে বছরে 7 লাখ টাকা হচ্ছে। তাহলে 7% 7 লাখ টাকা হলে তাতেও আমার কিন্তু 70,000 টাকা আসছে না, 6/72 মাসে 60,000 টাকা করে আসছে, তাতেও হচ্ছে না। তার মানে আমাকে বেশি টাকা রাখতে হবে, এবং ফিউচারেও যাতে আমার টাকাটা গ্রো করে, সেটাও বাড়তে হবে। তার মানে হয়তো 1.5 কোটি টাকা যদি আমার টার্ম প্ল্যান থাকে, তাহলে আমার ফ্যামিলি আমার অ্যাবসেন্সে হয়তো আজকের দিনের মতন জায়গাতে তারা ম্যানেজ করে দিতে পারবে। এবার ওই যেটা বললাম, যে ওনাকে বলবে যে আমি চলে গেলে কি হবে, ঠিক আছে, পৃথিবীতে হিসাবে সবাই সবার জায়গা করে নেয়, ঠিক আছে, কিছুই থেমে থাকে না, সবকিছু কারোর জন্য কিছু আটকায় না, কিন্তু কিভাবে করে নেয়, কিভাবে চলছে, সেটা ম্যাটার করে। আমি চাই না আমার বাচ্চা একটা ভালো স্কুল থেকে কর্পোরেশনের স্কুল পড়ুক, আমি কাউকে ছোট করছি না, কর্পোরেশনের স্কুলে পড়ুক, বা আমার স্বপ্নটা দেখেছি, যারা যেভাবে চলছে তারা যাতে থমকে না গিয়ে আবার পিছিয়ে না পড়ে, যাতে সেই স্কুলটা যাতে সে পড়তে পারে,
যে বাড়িটাতে সে আছে সেই বাড়িটা সে থাকতে পারে, যে খাবার দাওয়া, যে পোশাক, যা সামাজিক যে কাজকর্মগুলো যারা যেটা করে থাকে, যে টাকা ফান্ডটা দিয়ে, যাতে ওরা কোনোভাবে স্টপ না হয়ে যায়, তোমাকে ফুল স্টপ যাতে না হ্যাঁ হয়ে এটা যায়। আর একটা স্টোরি বলি, মানে রিয়েল ঘটনা। আমার তো সব এত এক্সপিরিয়েন্স, এত ফ্যামিলি। রিসেন্টলি আমার এক খুব ভালো ক্লায়েন্ট, তাদের ফ্যামিলির সঙ্গে ওয়েল কানেক্টেড, এবং তাদের ভদ্রলোক মারা গেছেন। ওনার টার্ম প্ল্যান কভার ছিল, সবকিছু ছিল, ওনার ইন্স্যুরেন্সের কভার ছিল, এবং ওনাদের প্ল্যান ছিল বাচ্চারা বাইরে যেয়ে পড়বেন, মেবি ইউকে। মারা গেছেন ধরো 3 বছর 4 বছর হয়ে গেলো। তার মেয়ে এখন মাস্টার্স করতে গেল, এই রিসেন্টলি হয়তো লন্ডনে গেল। তো তারা যাওয়ার আগে প্ল্যান করছিল আমার সঙ্গে কিভাবে করা যাবে, এভাবে তবে। তো তাদের ইচ্ছা ছিল, তার ইচ্ছা অনুযায়ী দিতে পারছে। তো সেটা পসিবল হয়েছে বিকজ অফ ওনার ফাইন্যান্সিয়াল ওই প্ল্যানিংটা উনি করে গেছিলেন বলে। তাদের বাচ্চারও স্বপ্ন পূরণ, কেন উনি তো ছোটবেলা থেকে বাচ্চাকেও সেই স্বপ্ন দেখিয়েছেন, নিজেরাও সেই স্বপ্ন দেখেছেন। তো তারপরে উনি পড়তে যেতে পেরেছেন, তার মানে সাকসেসফুল। তো আমরা তো এটাই গেছি। এবারে উনি বলবেন মানে বাকি তো তর্কের তো কোনো শেষ নেই। তো কিন্তু উনি এবারে বলতে পারছেন যে উনি এটাই চাইতেন। তো এভরিথিং ঠিক আছে, খুব ছোট ছোট জিনিস যদি আমরা প্ল্যান করি, আস্তে আস্তে ছোট ছোট জিনিসে অনেক কিছু বড় হতে পারে। ভাবনাটা আমাকে ওই জায়গায় ভাবতে হবে যে তুমি বলছো যে টাকাটা ফেরত পাচ্ছি না, আপনি ধরে রাখুন, আপনি ওইভাবে না ভেবে, যারা এটা বলছেন যে আমি টার্ম প্ল্যানের প্রিমিয়াম দিচ্ছি কিন্তু টাকাটা ফেরত হচ্ছে না, আপনি চিন্তা করুন, আপনি বছরে 20,000, 25,000, 30,000 টাকা প্রিমিয়াম দিচ্ছেন, তার বিনিময়ে আপনি 50 লাখ, 1 কোটি, 75 লাখ, 2 কোটি টাকার কাভারেজ পাচ্ছেন। আপনি 30,000 টাকা দিয়ে কি করবেন? 30 বছর 30,000 টাকা দিয়ে ধরুন 30 বছর ধরে দিলেন, বা 20 বছর ধরে দিলেন, 6 লাখ টাকা দিলেন। আপনি যদি ব্যাংকেই ওই 6 লাখ টাকা রাখেন, বড় জোর 10 লাখ টাকা, 15 লাখ টাকা হবে 30-20 বছর পরে। কিন্তু আজকে সেই সময়টুকু কিন্তু আমি পুরো সিকিউর, মানে মাইন্ডসেট থাকলাম যে আমার কিছু, আমি না থাকলে আমার পরিবারে কিছু হবে না। দেখুন, আমার বক্তব্য পার্সোনালি আমি যেটা বলি, যে আমার মনে হচ্ছে যে আপনি জমাচ্ছেন বা ইন্স্যুরেন্স করছেন বা যাই কিছু করছেন কেন, আপনার যাতে সুগার প্রেশার না বাড়ে আর আপনি রাতের ঘুমটা না হয়, ভালোভাবে ঘুমাতে পারেন। তো এটাই তো পৃথিবীতে চাই, আর কি চাই? আর বর্তমানে এত আপনি সিকিউর দেখুন, এত টেনশন, এত কাজের প্রেশার, এত মানে আমাদের কেউ জানি না কালকে কি হতে চলছে। আপনি যদি ফাইন্যান্সিয়ালি সিকিউর থাকেন, আপনি এবং আপনার ফ্যামিলি, তো দেখবেন আপনার রাতের ঘুমটা কোনো কিছু একটা অঘটন ঘটলে, মানে আনসার্টেনটি হলে, তখনই আপনার প্রিয়জনের, আপনার মেবি মেয়ে, আপনার ছেলে, আপনার মা বাবা, আপনার ওয়াইফ, তাদের কথা মনে আসবে। তার কথা সবার আগে, তার আগেই মনে আসবে। তখন আপনি ছেলে, আপনার দেখবেন নিজের মন থেকে একটা সুন্দর স্মাইল এসে, না আমি যদি না থাকি তাহলে ওরা মোটামুটি করে ঠিকঠাক হবে, কারোর কাছে হাত পাততে হবে না। এবং এটা বাস্তব, মানে সবকিছুই তো আসলে গল্পের সিক্রেটের। আমি জানি একজনের, তো তিনি ইন্স্যুরেন্সে কাজ করতেন, খুব পার্টি হতো, মানে বিজনেসম্যান ছিল, তার মধ্যে একজন ইন্স্যুরেন্সেও কাজ করতেন দেওয়ার। তো পার্টি হতো, অনুষ্ঠান হতো, তার কোনোদিন ওখানে অ্যাপ্রোচ করেননি যে আপনার টার্ম প্ল্যান আছে কিন্তু। তো যখন হয়ে গেছে, সবাই গেছেন, তখন তার বাড়িতে গেছেন, যা যা হয় সবার বাড়িতে। তো তার মিসেস বলছেন সব ঠিক আছে, আপনার তো এত এসছেন, এত ক্লোজ, তো ওনার যে ইন্স্যুরেন্স নেই আপনি তো কোনোদিন বলেননি। তিনি বলছেন আমার আর পায়ের তলা থেকে মাটি নেই সত্যি। তো সেই জন্য আমরা বলি, যারা আমরা এই প্রফেশনে আছেন সবাইকে বলুন, ইন্স্যুরেন্স, আপনি রিটার্নের কথা চিন্তা করবেন, আপনি ইন্স্যুরেন্সের কথা চিন্তা করুন। যেটা বলছিলাম যে 30,000 টাকা, 20,000 টাকা আপনার কি আসবে, আপনি ইনভেস্টমেন্ট অন্য করুন। আপনার হতে পারে, যেটা আগে মাঝখানে কথা থেকে চলে গেলাম, যে আপনার মনে হলো 5 বছর পরে ইন্স্যুরেন্স করেছেন, 10 বছর পরে আপনার আলাদিনে আশ্চর্যপতি 15 5 কোটি 10 কোটি টাকা পেয়ে গেছেন, লটারি যে কোনো দিন পেতে পারে, বন্ধ করে দিলেন। যে কোনো দিন যে কোনো লোক মানুষ লটারি পেতে পারে, বন্ধ করে দিলেন। খুব সংখ্যায় খুব কম। মানে যখনই আপনি বুঝছেন আমার ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি সিকিউর হয়েছে, আমি যে ইনকামটা করছি, আমার অল্টারনেট ইনভেস্টমেন্ট বলুন, প্রপার্টি বলুন, সবকিছু বলুন, আমার সেখান থেকে আমার যে মানে আমার দায়িত্বগুলো আমি কমপ্লিট করে ফেলেছি। আমি দেখালো আমার 60 বছরই দায়িত্ব ছিল, কিন্তু আমি 55 বছর বয়সে দেখলাম আমি একদম রিল্যাক্স। আমার সবকিছু, আমার বাচ্চা বড় হয়ে গেছে, তার পড়াশোনা কমপ্লিট, আমার বাড়ির ঘরের ইএমআই সেগুলো কমপ্লিট হয়ে গেছে, এবং আমি একটা ভালো অ্যামাউন্ট সেভিংসও করে ফেলেছি, একটা ইনভেস্ট করে সেভিংসও করেছি। আমার টাকাটা প্রয়োজন নেই, তাহলে আমি তখন আর সেটাকে প্রিমিয়াম টাকা কন্টিনিউ না করে সেখানে বন্ধ করে দিলেও দিতে পারি, তাই কি না? হ্যাঁ, করতে পারে। এবার সেই জায়গা থেকে আবার অনেক রকম আছে, অনেকে যাদের হয়তো ফাইন্যান্সিয়ালি তারা এমনিতেই স্টেবল, তাদের হয়তো টার্ম প্ল্যান দরকার নেই, তারা এমনিতেই লাখ লাখ টাকা ইনকাম করে, কোটি কোটি টাকা অ্যাসেট আছে, তারা আবার বড় বড় ইন্স্যুরেন্স করে। আচ্ছা, তার কারণ আমি আমার জেনারেশনের, আমি তো মরবই একদিন, তাহলে আমার যদি কিছু হয়ে যায় আমার ফ্যামিলিতে একটা বড় ওয়েলথ ক্রিয়েট করে দেবো। তো এভরিথিং
মানে আর ডিফারেন্ট এই প্রশ্নের ইয়েতে একটা প্রশ্ন আসছে, তাহলে কত বছর অবধি একটা মানুষ কত বছর অবধি টার্ম প্ল্যান করতে পারে? মানে Usually- আমি ধরুন 100 বছর অবধি কি করতে পারি? হ্যাঁ, এখন কিছু কিছু কোম্পানি দিচ্ছে, কিন্তু তার প্রিমিয়াম অনেক হাই। মানে মানে আমাদের আমি জানি আমি তো একদিন মারা যাব, কিন্তু টাকাটা আমার পরিবার না, পাবেই এখন পাবে। ইউজুয়ালি সব কোম্পানি 85 ইয়ার্স পর্যন্ত টার্ম প্ল্যান দিচ্ছে। আচ্ছা 85 ইয়ার্স আগে ধরুন 60 বছরের দিত না, এখন 65 আচ্ছা রয়েছে তো মানে এরকম 85 ইয়ার্স আচ্ছা আচ্ছা, মানে কোম্পানি বুঝতে পেরেছে 85 ইয়ার্স অবধি আমরা একটা রিস্ক নিতে পারি। রিস্ক নিতে পারি। আচ্ছা এবং মজা হচ্ছে যে টার্ম প্ল্যান আমি যাদেরকে রেকমেন্ড করি, যারা হুম, স্যালারি দিচ্ছেন হুম, বা বিজনেস করছেন, হুম, যাদের এখন চলছে গোল্ডেন হুম, টাইম, ধরো হুম, হয়তো 30 বছর 40 বছর, হুম, তুমি 15 ইয়ার্স 10 ইয়ার্স 15 ইয়ার্স 20 ইয়ার্স প্রিমিয়াম দিয়ে দাও। হুম, প্রিমিয়াম তোমার, তুমি জানো না যে যেহেতু পৃথিবীর এত চেঞ্জেস হচ্ছে হ্যাঁ, রেগুলার, হ্যাঁ। যে আমি জানি না, আমি প্রেডিক্ট করতে পারছি না 10 বছর পরে আমার ইনকাম থাকবে কি না থাকবে, থাকবে না, 15 হ্যাঁ, বছর, হ্যাঁ। তখন কোথা থেকে দেবো? হুম, হুম। 85 ইয়ার্স, তো হুম। তুমি 10 বছর 15 বছর তোমার যদি এখন ইনকাম থাকে, মানে তুমি বলছো ওই লামসাম আমরা পুরো প্রথমেই লামসাম না, মানে রেগুলার আচ্ছা তোমার ধরো এত, ধরো সে 30 ইয়ার্স ওল্ড, হ্যাঁ সে 85 পর্যন্ত কভার নিতে চাইছে, হুম, হুম, তার মানে তার 50 ইয়ার্স এর পলিসি হবে, হুম। 55 ইয়ার্স, হুম। 55 আর 30 হুম, 85 ইয়ার্স, হুম। তো 50 পুরো 55 ইয়ার্স এর পলিসি যেটা হবে, যে সে প্রিমিয়ামটা 10 ইয়ার্স এর প্রিমিয়াম করে দেবে। ও আচ্ছা, এরকম সুযোগ আছে? হ্যাঁ, মানে আমি আগেই দিয়ে দিতে পারি? হ্যাঁ, দিতে পারো, প্রিমিয়ামটা বাড়বে, আচ্ছা অবভিয়াসলি বাড়বে। আমার ইনকাম থাকবে কি থাকবে না, কিন্তু বাট আমি 85 ইয়ার্স পর্যন্ত কভার করব। হুম 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 তবে হুম। অনেকের নাও হতে পারে, অনেকে বলে যে ঠিক আছে, আমি জেনারেলি যাই এস না কেন 65 এর নিচে কাউকে টার্ম প্ল্যান দিই না, 65 পর্যন্ত অ্যাটলিস্ট কভার থাকে, রাখা উচিত। রাখা থাকে। এই যে তার ফ্যামিলি হলো, চাইল্ড হলো, যদি প্রিমিয়ামটা, কেন সবকিছুই তো পয়সা, প্রিমিয়ামটা এফোর্ড করতে পারবেন কিনা। আচ্ছা আরেকটা জিনিস দাদা, মানে হঠাৎ করে কেউ করলো কিন্তু তার চাকরিটা চলে গেল, কিন্তু এই ক্ষেত্রে কোনো রাইডার বা কিছু আছে যাদের সেই চাকরিটা চলে গেল, বা সে অসুস্থ হয়ে পড়লো, বা ক্রিটিক্যাল কিছু অবস্থা এমন চলে গেল তার রোজগার করার ক্ষমতা নেই, সেই ক্ষেত্রে তার প্রিমিয়ামটা কন্টিনিউ চলবে, রাইডার আছে, এরকম কিছু আছে? এক্স্যাক্টলি। তো ধরো দুটো টার্ম প্ল্যানেও অনেক রকম রাইডার থাকে, হুম। ঠিক আছে। বেসিক ধরো আমি আমার ক্লায়েন্টদের যেটা অ্যাটলিস্ট দুটো রাইডার তো আমি দিই। কিরকম? একটা টেম্পোরারি টোটাল ডিসেবিলিটি ডিউ টু অ্যাক্সিডেন্টাল টেম্পোরারি ডিসেবিলিটি। আচ্ছা ধরো আমি যাচ্ছি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হুম। আমার টেম্পোরারি টোটাল ডিসেবল হয়ে গেল, মানে আমার 2 লিম্বস, একটা মানে হাত, আমার একটা কাজ চোখ, করার বা ক্ষমতা থাকলো না। এখন তো কাজ অন্যভাবে হতে পারে, আমার দুটো পা বয়ে গেলেও আমি কম্পিউটারে বসে কাজ হ্যাঁ, করতে পারি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। অফিসিয়ালি যেটা আছে যে আমার 2 লিম্বস, মানে একটা চোখ একটা হাত, হুম বা একটা চোখ একটা পা, বা হুম। একটা হাত একটা পা, এরকম হুম। 2 লিম্বস যদি হুম। আমার চলে যায়, তাহলে আমি হুম। টেম্পোরারি টোটাল ডিসেবিলিটি হচ্ছে অ্যাজ পার হুম গভর্নমেন্টের হুম নর্মস। হুম তো আমি ডিসেবল হয়ে গেল, হুম। আমার দুটো পাও চলে গেল, বা হুম। দুটো চোখও চলে গেল, হুম। তো আমি তো ডেথ হয়নি, হুম তাহলে কোম্পানি আমাকে প্রিমিয়াম দেবে না। হুম তাহলে পার্মানেন্ট অ্যাক্সিডেন্টাল পার্মানেন্ট ডিসেবিলিটি নিলে আমি যে পয়সাটাই নিচ্ছি, ধরুন আমি 1 কোটি টাকার একটা টার্ম ইন্স্যুরেন্স দিচ্ছি, 50 লাখ টাকার একটা টেম্পোরারি টোটাল ডিসেবিলিটি নিচ্ছি, আচ্ছা তো ইমিডিয়েট আমি ওই 50 লাখ টাকা পেয়ে যাবো ক্লেম। আচ্ছা, মানে তার সাথে আরেকটা রাইডার নিয়ে Rider যাতে আছে। ও একে সাপোর্ট দিতে পারে। সাপোর্ট দিতে পারবে, ওকে, আমি বেঁচে থাকতে সেক্ষেত্রে এনজয় করতে পারছি। মানে আরেকটা পলিসি তোর। পলিসি নাই, পলিসি আচ্ছা, ওর সাথে অ্যাড অন ওকে, আমি নিতে পারি, নাও নিতে পারি। তার জন্য তো প্রিমিয়াম একটু বেশি গেল। খুব বেশি কম, খুবই কম প্রিমিয়াম লাগে। আচ্ছা এবং সেক্ষেত্রে আমার যখন ওই ক্লেমটা করছি, ওর জন্য যে প্রিমিয়ামটা আছে সেটাও অফ হয়ে যাবে, যেহেতু বেনিফিটটা আমি নিয়ে নিয়েছি। ও আচ্ছা, এরকম সুবিধা আছে। আচ্ছা। এর সঙ্গে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স থাকে, মানে হুম। আমার যদি 1 কোটি টাকা থাকে, আমি 1 কোটি টাকা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, যদি আমার ডেথ হয় অ্যাক্সিডেন্টাল, হুম। তাহলে আমার ফ্যামিলি 2 কোটি সেক্ষেত্রে টাকা। প্রিমিয়াম গুলো কিন্তু খুব কমই হবে। হ্যাঁ, মানে কমই যে হবে। খুব বেশি যে অনেক টাকা চেপে যাবে সেরকম নয়। দেখো, ডেথটা তো বেসিক্যালি ইউজুয়ালি না, যদি মেডিক্লেম যেমন হয় শরীর খারাপটা হুম। বেশি হতে পারে, হুম। কিন্তু ডেথটা তো মর্টালিটি রেট হিসাবে একদম প্রিমিয়াম, একদম। তো সেক্ষেত্রে সেটা থাকে। এর সঙ্গে আমি আরেকটা যেটা রিকমেন্ডেড করি সবাইকে, ক্রিটিক্যাল ইলনেস প্রিমিয়াম নিতে। আচ্ছা যেটা তুমি বললে যে হুম, কোনো হুম। মেজর রোগ হলো, হুম হুম ক্রিটিক্যাল ইলনেস আজকের দিনে অলমোস্ট সব কোম্পানি প্রায় 30 থেকে 35টা 37টা ডিজিজ কভার করে, টাইপ অফ ক্রিটিক্যাল ইলনেস। আচ্ছা মানে ক্যান্সারেরও হুম, অনেক রকম ভ্যারাইটি আছে, হুম, তো অনেক রকম ক্যান্সার আছে, তো হুম, ধরো হার্টের প্রবলেম, হুম, কিডনি ফেলিওর, বিভিন্ন হুম। রকম ক্রিটিক্যাল ইলনেস আছে, তার ডেফিনেশন আছে, সেটা কভার করে। তো ক্রিটিক্যাল ইলনেস কি হয়, ক্রিটিক্যাল ইলনেস আবার মেডিক্লেম নন লাইফের সঙ্গে আলাদা করে নিতে পারে লোকে, হুম। কিন্তু টার্ম ইন্স্যুরেন্সের সঙ্গে যদি ক্রিটিক্যাল ইলনেস নেন, তাহলে তার প্রিমিয়ামটা খুব কম হয়, আর প্রিমিয়ামটা ফিক্সড থাকে। আচ্ছা মানে সে 25 বছরেও যা থাকবে, তার 50 বছরেও প্রিমিয়াম বাড়বে না, বাড়বে না। যাই বাড়ুক না হুম, কেন। হুম, মেডিক্লেমের প্রিমিয়াম কিন্তু হুম। এভরি 3 বছর বাদে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট বাড়ে, কিন্তু হ্যাঁ, ক্রিটিক্যাল ইলনেসের প্রিমিয়াম কিন্তু আচ্ছা। বাড়ে না, এটা একটা এটা খুব বিশাল ভালো ভালো advantage। ভালো দিক। হ্যাঁ এবার ধরুন তুমি যেটা বললে যে আমার রিস্কটা জেনারেলি, ধরো যদি অন অ্যান অ্যাভারেজ 30 বছরে হুম, একটা লোক হুম, ফ্যামিলি শুরু হুম, করছে, হুম, তার মানে তার বাচ্চার এডুকেশন ফেসিলিটি সব কমপ্লিট হতে হতে আমি হুম। আরো 30 ইয়ার্স হুম, ধরলাম, হুম, তাহলে তার মানে সেই টাইমটা তার জীবনের ক্রিটিক্যাল। হুম। সে যদি ক্রিটিক্যাল ইলনেস কভার হুম, নেয়, হুম,
যদি তো ধরুন ভগবান না করুক তার ক্যান্সার হলো বা তার হার্টের প্রবলেম হলো বা আদার ক্রিটিক্যাল যেগুলো আছে তার কোনো একটা ইভেন্ট হিট করলো, এবং এটা খুব ভাইটাল পয়েন্ট সবাইকে জানতে হবে যে ক্রিটিক্যাল ইলনেস যদি কেউ নেন তাহলে ডেট অফ পলিসি ইস্যু থেকে যেদিন থেকে ক্রিটিক্যাল ইলনেস ডিটেক্ট হচ্ছে, ডেট অফ ডিটেকশন থেকে তাকে 30 ডেজ সার্ভাইভ করতে হবে। আচ্ছা, ওটা 30 ডেজ, ওটা এটা ক্রাইটেরিয়া, এগুলো জেনে নাও। 29 ডেজে যদি তার এক্সপায়ারি হয় সে ক্রিটিক্যাল ইলনেসটা ক্লেম করতে পারবে না। তো 30 ডেজ সার্ভাইভ করে দিলে তারপর তার ডকুমেন্টেশন দিলে যে বেনিফিটটা নেওয়া থাকবে সে 10 লাখ হোক, 15 লাখ হোক, 20 লাখ হোক, তখন সেই বেনিফিটটা কোম্পানি তাকে লামসাম দিয়ে দেবে, লামসাম দিয়ে দেবে, এবং তার জন্য যে প্রিমিয়ামটা কোম্পানি নিত সেটাও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবং এটার সঙ্গে অনেকে বলে আমার তো মেডিক্লেম আছে। আপনার মেডিক্লেম আছে খুব ভালো, না থাকলে ইমিডিয়েট করিয়ে নেবেন। তো যেটা হচ্ছে যে ধরুন আপনার ক্যান্সার ডিটেক্ট হচ্ছে কারণ, এবার তিনি মেবি চেন্নাই যাচ্ছেন বা বোম্বে যাচ্ছেন বা কলকাতায় ট্রিটমেন্ট করছেন, তো মেডিক্লেমে তো আপনাকে শুধু মেডিক্লেমের যে বিলটা হবে সেটা কতটুকু দিচ্ছে, বাকিটুকু তো বাকি এই খরচা, আপনি যদি মুম্বাই গিয়ে ট্রিটমেন্ট করছেন বা আপনার এই যে ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, আপনি ইনকাম করতে যদি স্যালারি পান তো ঠিক আছে, যদি না পান বিজনেস করেন বা কিছু, সেই সময়টা চলা, সে ফাইনান্সিয়াল যে সাপোর্ট, আপনি 10 লাখ 15 লাখ নিলেন কোম্পানি ইমিডিয়েটলি সেটা আপনাকে সাপোর্ট করছে। দাদা একটা আমি জিনিস জানতে চাইছি, কেউ রিটায়ার করে গেছে, রিটায়ারমেন্টের পর সে পেনশন নিয়ে তার পরিবার চলে, তার দায়িত্ব রয়েছে কিছু, সেগুলোকে তাকে করতে হয়, চালাতে হয়, সেক্ষেত্রে কি সে টার্ম পলিসি নিতে পারে? হ্যাঁ, নিতে তো সবাই পারেন, কোম্পানির আন্ডারলাইন বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম আছে। তো সেক্ষেত্রে প্রিমিয়ামটা যদি বললাম যে আর্লিয়েস্ট মর্টালিটি রেট, তার প্রিমিয়ামটা অনেক বেশি হয়। তারপরে তার যদি মেডিকেল কন্ডিশন বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন এগুলো দেখার পরে যদি ম্যাচ করে তিনি নিতেই পারে, মানে সেটা সম্ভব। মানে এরকম নয় যে আপনি 60 ইয়ার্স পর্যন্ত, এখন মনে হয় 65 ইয়ার্স পর্যন্ত এন্ট্রি এজ আছে। এন্ট্রি এজ রয়েছে, হ্যাঁ এন্ট্রি এজ 65 ইয়ার্স আছে, চেক করতে হবে একবার। কোন কোম্পানিতে 60 দেয়, কোন কোম্পানি ডিপেন্ড করে কোম্পানিতে। আসলে এগুলো রেগুলার এত আপডেটেড হতে থাকে, তো নিতে পারেন যদি সবকিছু অ্যাভেলেবেল থাকে। 65 তো আছেই আমি জানি এন্ট্রি এজ, তারপরে হয়তো নেই, তো নেই, নিতেই পারে। তার মানে টার্ম প্ল্যান নিতে গেলে তিনটে জিনিস, প্রথম হচ্ছে তার ইনকাম থাকতে হবে, ইনকামটা ম্যাচ করতে হবে, তার হেলথের কন্ডিশন থাকতে হবে। সবাইকে ইনকামটা আবার বলবে যে সবাইকে ইনকামের ক্রাইটেরিয়া বললাম, তো স্যালারি স্লিপ বা ইনকাম ট্যাক্স রিটার্ন বা ফর্ম 16 এগুলো থাকতে হবে, কারণ এটাই প্রমাণ আর কি। মানে ওই যেমন হচ্ছে রোজগার করে, তুমি এখন হচ্ছে যে তুমি যে ভোটার কার্ড তোমার কোথায় আছে বা আধার কার্ড, এটা আইডেন্টি কোথাও রাখতে হবে। এটা তো যা যা নিয়ম আছে তার বাইরে তো আমরা কেউ যেতে পারবো না, যেগুলো আছে সেগুলো ম্যাচ করলে যে কেউ নিতে পারে, আর কাকে দেবেন এগুলো আমি অ্যাপ্লাই করতে পারি। এবার কাকে দেবে না দেবে সেটা কোম্পানির রুলস, আচ্ছা। এবার এরকম হতে পারে মাঝখানে হচ্ছে যে ধরো আমি একটা কোম্পানি এক্স কোম্পানিতে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, এক্স কোম্পানি ডিক্লাইন করলো, ঠিক আছে, এবার আমি ওয়াই কোম্পানি বললাম অ্যাপ্লাই করলাম, ওয়াই কোম্পানি কিন্তু আমাকে তখন ডিক্লাইন করলেও আমাকে বলতে হবে আমি এক্স কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম, এক্স কোম্পানি আমাকে পলিসি ইস্যু দেয়নি এই কারণে ইস্যু। আচ্ছা, এটা বলতে হবে? হ্যাঁ, না হলে ওরা ধরা পড়ে যাবে। আজকের দিনে ওই বললাম মনিটরিং সব রেকর্ড সবাই সব কোম্পানিতে ডিক্লেয়ার করে দেয় যে এখানে ও অ্যাপ্লাই করেছিল, আমি এর জন্য এটা দিইনি, মানে সাপ্রেস করার রাজ্য করে যায়। এটা ঘটনা ঘটেছে যে আপনি তো অমুক কোম্পানি দিয়েছিলেন, এগুলো জানা দরকার। সত্যি আমরা কিছুই জানি না এই বিষয়ে, অনেকে আমরা মিসগাইডেড করে দিই, অনেক রকম আছে তো, সিস্টেমের মধ্যেও তো ভূত আছে, তুমি জানোই আর কি। তো সেটা হয় আর কি। আচ্ছা, আমি বাজারে তো অনেক ইন্স্যুরেন্স কোম্পানি, অনেক টার্ম ইন্স্যুরেন্স কোম্পানি অনেক রয়েছে, একজন সাধারণ মানে গ্রাহক হিসাবে আমি কার কাছে পৌঁছবো? এরকম কোনো রুল আছে যে এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করলে আমি এই কোম্পানির ইন্স্যুরেন্সটা নিলে আমি বেশি বেনিফিট হব, এরকম কি কোনো ব্যাপার আছে? হ্যাঁ, ডেফিনেটলি সব জিনিসই, যেমন আমরা ধরুন ওই আবার সেই কথায়, আমরা যদি হোটেল খুঁজি, রেস্টুরেন্ট খুঁজি, সবার রেটিং দেখি। আচ্ছা, এখানে রেটিং, ওকে, হ্যাঁ রেটিং দেখি। তো কেন রেটিং দেখো? যে লোকের কমেন্টস পড়ো। এবার টার্ম ইন্স্যুরেন্সে এখানে তুমি কি দেখবে? রেটিং দেখবে, কোম্পানিগুলো দেখবে। আচ্ছা, ঠিক আছে, কোম্পানিগুলোর ক্লেম রেশিও দেখবে, তার স্টেবিলিটি দেখবে, তার ভিজিবিলিটি কি আছে তার দেখবে। তো যে কোথায় দেখতে পাচ্ছ না পাচ্ছ, যখনই মনে হবে যে এত ভিজিবিলিটি আছে তার মানে এ ঠিকঠাক আছে, তাহলে ঠিকঠাক আছে, আমি যেখানেই যাচ্ছি একে দেখতে পাচ্ছি, তার মানে ঠিকঠাক আছে, যেরকম হয় আর কি। আমরা তারপরে তার ক্লেম রেশিও, অবভিয়াসলি প্রিমিয়াম, এগুলো কোথা থেকে জানা যায়? ক্লেম রেশিও এই যে আজকের দিনে আইআরডিএ সাইট সব জায়গায়, গুগল করে সব জায়গায় পাওয়া যায়। আইআরডিএ সাইট, কোম্পানির সাইটে কোনো আইআরডিএ সাইটে গেলে তুমি সব ইনফরমেশন, সব এগুলো পাওয়া যাবে।
তারপরে এবার দেখে তার প্রিমিয়াম, তুমি যে জিনিসগুলো চাইছো সেগুলোতে কোথায় কোন কোম্পানির সঙ্গে ম্যাচ হচ্ছে। তারপরে সব থেকে বেটার হচ্ছে তোমার কাছে যদি প্রফেশনাল থাকে কোনো জায়গায়, সেই প্রফেশনালের সঙ্গে তুমি রিয়ালিটি বলে তাকে বলো তার সাথে আলোচনা 3-4টে কোম্পানি দাও, কোথায় কি আছে, প্লাস মাইনাস কি আছে না আছে দেখাও, দেখে নাও। এবার যদি তোমার সঙ্গে দীর্ঘদিন ধরে যদি তুমি কারোর সঙ্গে কাজ করছো, মানে আমরা সবাই কোনো না কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা কোনো ইন্স্যুরেন্সের এজেন্টের সঙ্গে কাজ করছি, তার প্রতি তুমি যদি কনফিডেন্স থাকো, সেই কাজ সেটি নিয়ে কাজ করে, কাজটাই তিনি কাজ করেন, আমাকে ওই বললাম প্রফেশনাল, তিনি যদি মনে করেন তিনি ঠিকঠাক প্রোডাক্টটা তোমাকে দেবেন, তাহলে তুমি সেখান থেকে তুমি যদি ভরসা রাখো তারপরে তো যেতেই পারি। সব জিনিসই তাই হয়, আমি যদি কোনো একটা জিনিস কিনি ওই দোকান থেকে আমি ভালো জিনিস কিনেছি তো আমি রিপিটে তার কাছেই যাই। আমি যে যার কাছে সার্ভিস নিই তো সবসময় যে আমি ইভেন আমরা যখন সেলুনে যাই তখনও যার কাছে কাটি তার বছরের পর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে। তারপরেও তো নিজে চেক করার হাজার একটা জায়গা আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই টার্ম ইন্স্যুরেন্সের যে আমরা প্রিমিয়াম দিই এটা কি ট্যাক্সের কোনো বেনিফিট পাই আমরা? হ্যাঁ, ট্যাক্স বেনিফিট, ইন্স্যুরেন্স যে কোনো প্রিমিয়ামে ট্যাক্স বেনিফিট। অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সের নিয়ম হচ্ছে 10 টাইম লাইফ কভার হতে হবে, যা সাম ইস্যুড হয় তার 10 টাইম লাইফ কভার হতে হবে। তো সেটা যদি থাকে তাহলে তুমি মানে 10-10 আন্ডারে পড়ে যাচ্ছ, ট্যাক্সের বেনিফিট পেয়ে যাচ্ছ, বেনিফিট পাওয়া ঠিক আছে। হ্যাঁ, আর যদি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিলে আর যদি 10 টাইম লাইফ কভার না হয় তাহলে তুমি হয়তো ট্যাক্সের বেনিফিট পাচ্ছ, কিন্তু রিটার্নটা আবার যদি রিটার্নের প্রোডাক্টে যাও ট্যাক্সেবল, কিন্তু যেহেতু টার্ম প্ল্যান সেহেতু হিসাবের কোনো রিটার্নের কোনো ব্যাপার নেই, তুমি ট্যাক্সের বেনিফিট ট্যাক্সের স্ট্রেট যেটা হয় সেটা বাদ হয়ে যাবে। আরও কিছু প্রশ্ন আমার রয়েছে যে টার্ম ইন্স্যুরেন্স এটা যখন আমরা করতে কেউ যদি চায় তার কি কি ডকুমেন্ট তাকে রাখতে হবে? না, টার্ম ইন্স্যুরেন্স করতে গেলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তাকে নিজস্ব ইনকাম থাকতে হবে, যেটা আমি বললাম যে আগেও হয়তো বলেছি যে তার আইদার স্যালারি সার্টিফিকেট, স্যালারি স্লিপ, অর তার ইনকাম ট্যাক্স রিটার্ন আর ফর্ম 16, তার নিজস্ব ইনকাম ছাড়া টার্ম ইন্স্যুরেন্স করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। অনেক সময় এরকম হয় যে আমরা ইন্স্যুরেন্স যে আমরা বাবার নামে, মেয়ের নামে, ছেলের নামে করতে পারি, কিন্তু টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে প্রপোজারই করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। ওকে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে টার্ম ইন্স্যুরেন্স আমাদের ইন্ডিয়ান কন্টেন্টে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সের প্রথম কথা হচ্ছে আমরা বলি ইন্স্যুরেবল ইন্টারেস্ট কোথায়, ইন্স্যুরেবল ইন্টারেস্টটা থাকে। একটু সহজ হয়। ইন্স্যুরেবল মানে ইন্স্যুরেন্স মানে কি, বেনিফিট তো কার সঙ্গে কার ইন্স্যুরেন্সের ইন্টারেস্ট আছে। যেমন ধরো আমি যদি ইন্স্যুরেবল ইন্টারেস্ট মানে আমার বাচ্চার প্রতি আমার কমিটমেন্ট আছে, আমার ওয়াইফের বাবা মায়ের প্রতি কমিটমেন্ট আছে, ইন্স্যুরেন্স আমি সেটা নিতে পারি তাদের জন্য, ঠিক আছে। কিন্তু আমি আমার ভাইয়ের জন্য ইন্স্যুরেন্সের কমিটমেন্ট, ওটা ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে পড়ে না, আমি আমার বোনের জন্য নিতে পারি না। আচ্ছা। আমি কোম্পানি হলে কোম্পানি তার এমপ্লয়ির জন্য নিতে পারে, তার সঙ্গে ইন্স্যুরেন্স আছে। আচ্ছা। যার লোন নিচ্ছে সে লোনটা প্রোটেক্ট করার জন্য সে ইন্স্যুরেন্স নিতে পারে, এর মানে ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকতে হবে কোনো। আচ্ছা, অন্য কেউ থার্ড পার্টি নিতে পারবে না। কিন্তু টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, আমার দেখছি আর লোন যারা নেন তাদেরকে লোনটা প্রোটেক্ট করার জন্য সে টার্ম ইন্স্যুরেন্স করে নেয়। আচ্ছা। কি হয়, ধরো আজকে আমরা দেখেছি যে কোনো আমি হোম লোন নিলাম বা আমি অন্য কোনো যে কোনো টাইপের লোন নাও, আজকের দিনে ইন্স্যুরেন্সটা করে নেয় টার্ম ইন্স্যুরেন্স। কারণ আগে সেই সিনেমা দেখতাম যে ব্যাংক থেকে লোন নিয়েছে, মারা গেছেন, টাকা ফেরত দিতে পারছে না, বাড়িতে অসহায়, সব জিনিসপত্র বের করে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, আজকের দিনে ওসব হয় না প্র্যাকটিক্যাল। তো কি করে, ইন্স্যুরেন্সের ঝামেলা নেয়, তার নামে একটা টার্ম ইন্স্যুরেন্স পলিসি করে নেয়, নিয়ে তার কাছে ওটা কোম্পানি, যে ইন্স্যুরেন্স কোম্পানি তার কাছে মর্টগেজ থাকে। ধরো কেউ একজন 1 লাখ টাকা 1 কোটি টাকা লোন নিয়েছেন, তিনি তার 1 কোটি টাকা ইন্স্যুরেন্স করেছেন, উনি 50 লাখ টাকা লোন ফেরত দিয়ে দিয়েছেন, তারপরে ওনার ডেথ হয়ে গেছে, তাহলে ব্যাংকের 50 লাখ টাকা পাও না। ঠিক, ব্যাংক 1 কোটি টাকা ক্লেম করে 50 লাখ টাকা ব্যাংকে নিয়ে নেবে, বাকি 50 লাখ টাকা তার ফ্যামিলিকে দিয়ে দেবে। পরিষ্কার। এটা যদি আর্লি হয় তাহলে পুরো টাকাটা ব্যাংক নিয়ে নেবে, আর যদি পরে হয় তো সেই জন্য ওরা ঝামেলা করে না, ওই পেপারটা রাখে। সেই জন্য ইন্স্যুরেন্সটা মাস্ট, ব্যাংকে লোন নিতে গেলে ইন্স্যুরেন্স তো করতেই হবে আর কি। মানে তুমি প্রাইভেট কোনো ব্যাংক থেকে অর্গানাইজেশন তো লোন নাও, গভর্নমেন্ট হয়তো এখনো পিএসইউ অনেক জায়গায় লোন দেয়, তারা নেয় না টার্ম ইন্স্যুরেন্স, কিন্তু প্রাইভেটে কোথাও গেলে উইদাউট ইন্স্যুরেন্স ছাড়া তুমি, ওরা ইএমআই এর সঙ্গে ওই পয়সাটা প্রিমিয়ামটাকে অ্যাড করে দেয়, ওই ইন্স্যুরেন্স ছাড়া নিতে পারবে না টার্ম ইন্স্যুরেন্স। আর যেখানে চাকরি করে তার কি কোনো ডকুমেন্ট দিতে হয়, যে যে প্রাইভেট ফার্মে যে কাজ করছে ইন্স্যুরেন্স নেওয়ার সময় তার অফিসিয়াল? সেটা ডিপেন্ড করছে আন্ডাররাইটিং এর উপরে, কভারেজের উপরে, ওটা আন্ডাররাইটিং যদি দরকার হয় দিতে হতে পারে। মানে আমার আইটি রিটার্ন, আধার প্যান, এগুলো তো লাগেই, আইটি রিটার্ন লাগে, তারপরে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার অনেক সময় চায়, অনেক সময় যদি আমি পুরনো কাজ করি আমার আইটি রিটার্ন থেকে হয়ে যায়, ডিপেন্ড করছে। এটা অ্যাকচুয়ালি তার কাগজের ধরন দেখে কি ধরনের সেই পেপারস, মানে অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স যখন নিচ্ছি তখন আমার অনেকগুলো জিনিস দেখা, আমার এডুকেশন কি,
আমার ফাইন্যান্সিয়াল পজিশন কি, হুম, আমার জবের আমার পজিশন কি, আমি প্রফেশনাল কিনা আচ্ছা। বা কোথায় আছি না আছি। বিজনেসম্যান যদি হয় তার হয়তো ক্রাইটেরিয়া অনেক বেশি থাকে। আচ্ছা। মানে এটা হুম, নিয়মই আছে যে হুম, প্রাইভেট কোম্পানিতেও জব হোক, হুম, কিন্তু সে জব চলছে হুম, দৌড় যে বিজনেসম্যান হচ্ছে আজকে বিজনেস হুম। হয়তো খুব ভালো যাচ্ছে, কালকে কালকে তার হুম, ডকুমেন্টেশন হয়তো বেশি হয়। হুম, হুম, যারা জেনারেলি টার্ম ইন্স্যুরেন্স যারা হুম, জব করেন হুম, বা এইসব হুম, তাদের ক্ষেত্রে হুম, প্রফেশনাল, তাদের ক্ষেত্রে হুম, অনেক সুবিধা হয়। হুম, এবার কোম্পানি ডিপেন্ড করে কি কি ডকুমেন্ট চাইবে আন্ডার রাইটিং হুম, ডিপার্টমেন্ট, হুম, সেগুলো দিতে হবে তখন। দিতে হবে। মানে তবে বেশি কভারেজ একদিনে আইদার আইটি রিটার্ন হুম, 2 বছর বা 3 বছরের আইটি রিটার্ন উইথ হুম, কম্পিটিশন হুম। অ্যান্ড স্যালারি ফর্ম স্লিপ 16 স্যালারি স্লিপ, এগুলো লাগবেই, এটা বললে প্রথম ক্রাইটেরিয়া। হ্যাঁ, তাহলে মানে এগুলো আধার প্যান আর ফটো এগুলো হ্যাঁ, লাগবেই, এগুলো থাকলে আমাদের যে কোনো মানুষ অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই পারে, করতে ইনকাম ছাড়া কেউ করতে পারে না। আরেকটা পয়েন্ট আছে, এটা খুব দরকার ভাইটাল বলার, যে অনেকে কি করেন, যদি ধরুন নমিনি করলাম আমি, হুম, বা টার্ম ইন্স্যুরেন্স দেখা গেল ওখানে ডিক্লেয়ার করতে হয় যে হাজব্যান্ড ওয়াইফ আছি, হুম, মানে দুজনের, হুম, ওখানেও ডিক্লেয়ার করতে হয়। হুম। টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার সময় আমার ফ্যামিলির মেডিকেল হিস্ট্রিও ডিক্লেয়ার করতে হয়, ফ্যামিলি মেডিকেল হিস্ট্রি। ও ঠিক মানে আছে, বাবা মায়ের হ্যাঁ, বাবা আচ্ছা। মা, আমার ভাই বোন কে কারণ কোথায় এটা আছে, কারণ কি? ওই দেখে এখন তো মেডিকেল হিস্ট্রি তার ওটাও আন্ডার রাইটিং ডিপার্টমেন্ট করে, কেন কি মানে হয়, কোনো কোনো হার্ট ক্যান্সার, অসুখের কোনো হ্যাঁ, আচ্ছা মানে হার্ট জিনগত কোনো কারণে জিনগত, আচ্ছা, এক্স্যাক্টলি। আচ্ছা। দেখা গেল আমার বয়স হুম, 30 হুম, আর আমি দিয়েছি আমার বাবার বয়স মারা গেছে 60-তে, হ্যাঁ। হার্ট অ্যাটাক করে বা কেন হয়েছে তাহলে? ক্যান্সার হয়ে গেল, তো আচ্ছা। সেক্ষেত্রে ওগুলো ম্যাটার করে, Matter তো করে। সেগুলো ঠিক করবে। আমার ভাই বোন কেউ মারা গেছে, তবে মানে মানে সেগুলো কি মানে কিভাবে এরা কিভাবে রিভিউ করে? এরা কি রিভিউ করে না, এটা ডিক্লারেশন। সেই ডিক্লারেশনে আমরা সত্য মানে তোকে মিথ্যা এই যে থাকতে বললাম, পারে। ইন্স্যুরেন্স প্রথম কথাই হচ্ছে আটমোস্ট গুড ফেথ। আপনি দিচ্ছেন, আপনার সব ঠিকঠাক মতন দেওয়া, হুম। আপনি এদিক ওদিক করতে পারেন। তার মানে এর- সঠিকটা দিন, যদি কোম্পানি মনে করে এটা গ্রহণযোগ্য তাহলে ভালো, একদম কিন্তু মিথ্যে দিয়ে ভুল তথ্য দিয়ে সেটা না করাটাই ভালো। আমার পলিসি পাওয়াটা উদ্দেশ্য না, পলিসি তো Policy- আপনি পয়সা দেবেন, পলিসি হয়ে হ্যাঁ, যাবে, কিন্তু পলিসি তারপরে এক্স্যাক্টলি। তো পলিসি মানে তো যে যে কেউ উদ্দেশ্যে দেবে। করা একদম তাই, হ্যাঁ। যখন আমার দরকার তখন যেন সেটা কাজ সেটা হয়। ওদের কাজ করে। ঠিক আছে, তো বা মানে যেটা হয় কি হয় জেনারেলি, এই রিসেন্টলি তুমি যদি মনে করবে যে আহমেদাবাদে যে ফ্লাইটটা অ্যাক্সিডেন্ট হলো, হুম, হুম, হুম। তো সব কোম্পানি উইদাউট ডকুমেন্টে তো দিয়ে জেনারেলি এটা কিছু সেন্টিমেন্টের কোনো হ্যাঁ, এটা কিছু কোনো কোনো ডকুমেন্টেশন যে ক্লেম হুম, করেছে তাকে হুম। কোম্পানি প্রসেস করে দিয়েছে। হুম, হুম, এবং তুমি যেটা বললো উদ্দেশ্য কাজ করে, জেনারেলি আমরা যদি করি শুনেছিলাম যেটা হচ্ছে যে হুম। ফ্লাইট অ্যাকচুয়ালি পাইলটের মরা উচিত না ছিল না, যখন হয় হুম, ওখান হুম। থেকে পাইলটের একটা ঘটনা সে সিটটা বেরিয়ে বেরিয়ে চলে যায়, হ্যাঁ। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। হয়নি। তো ওই হিসেবে বললাম যে হুম। রিয়েল টাইমে হয়নি, তো হ্যাঁ, কেউ কিছু করার জানে নেই। না মানে আসলে। আসলে actually কার শেষটা তো আমরা কেউ বুঝি জানি না, হ্যাঁ, আমরা আজকে actually। বসে আছি, কাল কোথায় কিভাবে যাবো হ্যাঁ। কেউ জানে না এটা। তো সেখানে দিতে হয়, কিন্তু কিন্তু সবচেয়ে বাস্তব একদিন না একদিন ফুল স্টপটা আসে জীবনে আমাদের। এবং ওখানে আমার ওয়াইফ থাকলে বা হাজবেন্ড থাকলে, যদি কেউ থাকে, মানে হুম। ধরো জেনারেলি ওই টার্ম ইন্স্যুরেন্সের ওটা ডিক্লেয়ার করা হয়। অনেক হুম। সময় কি হয় যে হাজব্যান্ড ওয়াইফ যদি থাকে, ডিক্লেয়ার করতে হয় নমিনি, হুম। তখন ওয়াইফের কত ইন্স্যুরেন্স কভার আছে, হাজব্যান্ডের কত আছে, সবগুলো ডিক্লেয়ার করতে হয়। হ্যাঁ, আচ্ছা। যদি ধরো আন্ডার রাইটিং ক্রাইটেরিয়া আমাদের দেশে যেহেতু হুম, কোনো মহিলা তিনি চাকরি করেন, তিনি নিজের টার্ম প্ল্যান অ্যাপ্লাই করতে পারেন, হুম, কিন্তু তাকে হাজব্যান্ড যদি থাকে, হাজব্যান্ডের হুম। নমিনি করছে, হুম। তখন হাজব্যান্ডের কত টার্ম ইন্স্যুরেন্স আছে সেটাও ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা। তার কারণ তুমি বলবে তিনি চাকরি করেন, হুম। তো না, হাজব্যান্ডের ডিক্লেয়ার করার দরকার। হ্যাঁ, হ্যাঁ। তার কারণ হচ্ছে যে মানে হুম, এটা খুব বাস্তব রিয়েলিটি, যেহেতু হুম, এরকম ঘটনা ঘটে, আপনারা আশা করি বুঝতে পারছেন, হুম। তো সেই জন্য তার কাভারেজটা যাতে বেশি না হয়, পরে না। যাতে কোনো হুম। সেদিকে দেওয়া হয় না, সেই জন্যই মানে ইন জেনারেলি হাউস ওয়াইফ ক্ষেত্রে থাকলে হুম। তাদের বেশি ইন্স্যুরেন্স কভারেজ ইস্যু করে না কোম্পানি, তার যদি নিজস্ব ইনকাম না থাকে। ও। অ্যাকচুয়ালি ইনকাম না থাকলে ইন্স্যুরেন্স হয় না, হুম, হুম। ঠিক আছে। তো আমাদের দেশে আর হাউস ওয়াইফদের ইন্স্যুরেন্স দেওয়া হয়, তার কারণ হচ্ছে যদি হাউস ওয়াইফ তার একটা ফাইন্যান্সিয়াল কম হচ্ছে, সেই জন্য তারই চলে। হুম। কিন্তু দেখা গেল হাজব্যান্ডের 10 লাখ টাকা ইন্স্যুরেন্স কভারেজ আছে, হাউস ওয়াইফের 50 লাখ টাকা ইন্স্যুরেন্স প্রশ্নেই নেই কোনো ইন্স্যুরেন্স ইস্যু করবে না কোনো করবে না। কোম্পানি। একদমই তার মানে তার ইন্টেনশন ঠিক নেই, ইন্টেনশন ঠিক নেই। নিজের পলিসি কভার নেই, কিন্তু আমি ওয়াইফের এগুলো হচ্ছে টেকনিক্যাল, হ্যাঁ, টেকনিক্যাল কারণ। জেনারেলি এগুলো তো ডিক্লেয়ার করলে হবে না, এবার না ডিক্লেয়ার করে তো অনেক কিছু হতে পারে, কিন্তু ঘটনা ঘটলে তখন। আর এই ক্ষেত্রে কি প্রিমিয়াম শুধু নমিনি পাবে, যার নামে নমিনি করে রাখবো সেই টাকা পাবে, নাকি এর কোনো অপশন অন্য কিছু ভালো আছে? কোশ্চেন করেছে, কারণ রেলেভেন্ট সে হয়তো কোনো কারণে আর থাকলো না, কোনো সেপারেশন ডিভোর্স হয়ে গেল, বা হয়তো
চলে গেল, সেই ক্ষেত্রে সেই টাকাটা হ্যাঁ, কি? খুব ভালো কোশ্চেন। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান নমিনেশন অ্যাক্ট অনুযায়ী, এটা কোভিডের সময় আমরা অনেক ক্লাস করেছি, অনেক পড়াশোনা করেছি। নমিনেশন অ্যাক্ট নিয়ে আমাদের মানে অনেকেরই সঠিক ধারণা নেই। হ্যাঁ। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান নমিনেশন অ্যাক্টে অনেক কিছু চলে। হুম, মানে হিন্দু ম্যারেজ, হিন্দু নমিনেশন অ্যাক্ট একটা, হুম। মুসলিম নমিনেশন অ্যাক্ট একটা, খ্রিস্টান নমিনেশন অ্যাক্ট একটা, এক একটা রকম চলে। কোনো ইউনিভার্সাল নমিনেশন অ্যাক্ট নেই। হুম, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এখনো পর্যন্ত যা আছে জেনারেলি সরি, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা হয়, ইন্স্যুরেন্সের যিনি নমিনি থাকেন হুম। তিনি এলিজিবল। আচ্ছা। ঠিক আছে, হুম, তো ইস্যু এখনো যদি হয় তো চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ হতে পারে। এবার ইন্স্যুরেন্সের নমিনি ইউজুয়ালি বললাম যে ওটাও ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকতে পারে। ইন্স্যুরেন্স যেমন ব্যাংক নমিনি করছে ইন্স্যুরেন্স কারোর নামে, ইন্স্যুরেন্স করছে ব্যাংক নমিনি রাখছে, তার কারণে টাকাটা ব্যাংকের দরকার। একদম ঠিক আছে, একদম। সেরকম ফ্যামিলিতে নমিনেশন অ্যাক্ট অনুযায়ী ন্যাচারাল মানে নমিনি যারা থাকে, মানে অ্যাকচুয়ালি ফ্যামিলি ট্রি যেটা বলে, বাবা মা, মানে বাবা মা তার নমিনি তার সন্তানকে রাখতে পারেন, সন্তান তার নমিনি বাবা মাকে রাখতে পারেন, আর তার ওয়াইফকে রাখতে পারেন, তার ছেলে মেয়েকে রাখতে পারেন। এর বাইরে অন্য কাউকে নমিনি রাখতে পারো না। এটা খুব ভাইটাল ব্যাপার, নমিনি সেটা জানা দরকার সবার। ধরুন আমার ওয়াইফ আছে, ঠিক আছে, এবার আমার ওয়াইফ আছে, আমি নমিনি করেছি, জেনারেলি ওয়াইফকে নমিনি করি হিন্দু নমিনেশন অ্যাক্ট অনুযায়ী। আমি ওয়াইফকে নমিনি করি, আমরা বলি নমিনি ওয়াইফ আছে মানে সবকিছু ওনার। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তা না। নমিনি হচ্ছে আমার ওয়াইফ হচ্ছে অ্যাজ এ কাস্টোডিয়ান। এবং আমার যদি মা বেঁচে থাকেন, আমার যদি সন্তান থাকেন, এবং সেই সন্তানকে যদি আমি ধরুন কোনো যোগাযোগ নেই, তেজপুত্র করে দিয়েছি, যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমার দুটো সন্তান, একটা সন্তান আমার সঙ্গে থাকে আর একটার কোনো নিরাপত্তা, আর আমার মা বেঁচে আছে, তাহলে আমার যে পোর্শনটা সেটাই 4 ভাগ ডিভাইডেড হবে। এবং আমার ওয়াইফ টাকাটা ওয়াইফ পাবে, কিন্তু ওয়াইফের দায়িত্ব হচ্ছে সবাইকে পোর্শন ভাগ করে দেওয়া। এবার ওয়াইফ যদি বলে যে পুরো টাকাটা আমি হজম করে দেবো, তাহলে ওয়াইফের নমিনেশন অ্যাক্ট অনুযায়ী 12 বছর পর্যন্ত জেল হতে পারে। ও আচ্ছা আচ্ছা, এটা সবাই খুব দরকার। তো সেই জন্য নমিনেশন ওয়াইফ অ্যাজ এ কাস্টোডিয়ান, তার কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন করা। ঠিক আছে, ইউজুয়ালি এবার নমিনেশন একটা অনেক কিছু আছে কি ইন্স্যুরেন্স কোম্পানি কি এই দায়িত্বগুলো নেয় টাকা দেওয়ার ক্ষেত্রে? সেটা তো নয়। না, দায়িত্ব নেবে, সে দেখে নেবে যখন দেওয়ার সময় দেখে নেবে। মানে আমার এরকম হয়েছে যে এখনো চলছে, মানে এখনো চলছে, দুজন কাস্টমার, তখন অত ছিল না, এখন নমিনেশন অনেক স্ট্রং হয়েছে সব জায়গায়, মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে। আগে নমিনির নাম দিয়ে দিলে কিছু ছাড়বেন কথা, এখন নমিনেশন মানে নমিনির আইডি প্রুফ লাগবে, তার মেমোরিয়াল আইডি লাগবে, মোবাইল লাগবে, আইডি প্রুফ দিতে হবে তাকে। আচ্ছা, আইডি প্রুফ ছাড়া নমিনি হবে না। তার মানে তার কতজনকে নমিনি করা যায় একটা টার্ম পলিসির সাথে? এটা 3 জন 4 জনকেও নমিনি করা যায়, 20-25% করে 4 জন 5 জন ফ্রির মধ্যে যারা যারা থাকছে। হ্যাঁ, করতে পারো, সেটা করতে হবে। 4 জন অনেক কোম্পানি আছে নমিনি করা যায়। আচ্ছা, ইকুয়াল তুমি ভাগ করলে। আর নমিনি এখনো পর্যন্ত যা একটা আছে, যে হলো নমিনেশন ইন্স্যুরেন্স এবং পিএফ পিপিএফ, এর যদি নমিনি যাকে করা হয় সেই টাকাটা সে পাবে। আচ্ছা, ঠিক আছে। ধরো এরকম অনেক ক্ষেত্রে ঘটনাটা তো ঘটে নমিনেশন, ধরো মানে আমি মারা গেছি, আমার মা বেঁচে আছেন, আমার ওয়াইফ আছেন, বাচ্চারা আছেন, তো আমার হয়তো মিউচুয়াল ফান্ডে 1 কোটি টাকা আছে, আমার এফডি 1 কোটি টাকা আছে, আমার ইন্স্যুরেন্স করা আছে, আমার 2টো বাড়ি আছে। তাহলে এক্ষেত্রে ইন্স্যুরেন্স যে নমিনি আছে, আমার যদি ওয়াইফকে নমিনি করা থাকে বা বাচ্চাকে থাকে, সে অধিকার পাবে, সেটা কেউ নিতে পারবে না, কোর্ট সেটাকে হাত দিতে পারবে না। আমার যদি পিপিএফ থাকে সেই পাবে। কিন্তু আমার যতই নমিনি, যেহেতু প্রপার্টি হোক বা ব্যাংকের এফডি বা মিউচুয়াল যদি হয় মিউচুয়াল ফান্ড বা যা কিছু, সেটা কিন্তু ডিভাইডেড বাই 4 জন হবে, যারা যারা থাকবে সবাইকে ভাগ দিতে হবে। ইউজুয়ালি কোর্টে কেস হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু হলে তাদের সমান হতে পারে। এই যে ঘটনা উদাহরণ আছে আমার কাছে, আমি এটা দেখেছি বলে তাই উদাহরণ আছে। সে ইন্স্যুরেন্সের নমিনিটা হয় না, কিন্তু নমিনেশন অ্যাক্টে কেউ যদি উইল করে যায়, তাহলে উইল সবকিছুতে সুপার সাবস্টিটিউট করে যায়। উইলটা আছে উইল, সেই জন্য আমরা সবাইকে এখন বলি যে আপনার যদি থাকে উইল করে। কারণ কি, সবকিছু নিয়ে আমার যদি 2টো বাচ্চা থাকে বা সন্তান থাকে, আলটিমেট পয়সা কড়ি নিয়েই তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। এরকম বহু ঘটনা আমাদের কাছে ঘটেছে। তো যারা ফাইন্যান্সিয়ালি একটু স্ট্রং, আমরা তাদের সবাইকে বলি আপনি উইল করে যান। আপনি কি দিতে চাইছেন সবাইকে বলে উইল করে যান, তাহলে তাদের মধ্যে, ভাই বোনের মধ্যে বা তাদের সঙ্গে সম্পর্কটা সারা জীবন থাকবে। আলটিমেট এটাও একটা পার্ট আর কি। এটা তুমি চাইলে পরে এটা নিয়ে আলোচনা করতে পারো, আমরা এই বিষয়ে আলোচনা করব, উইল কেন করা এটা একটা শেখার দরকার। আচ্ছা, আরেকটা জিনিস নমিনেশনের আরেকটা বলি, অনেকে বলতেই পারেন, কোশ্চেন করতেই পারেন যে ঠিক আছে আমার
ফ্যামিলি বাদ দিয়ে আমার বউকে দেবো না, আমার ছেলেকেও দেবো না, আমার বোনকে নমিনি করব বা আমার গার্লফ্রেন্ডকে নমিনি করব বা অন্য কাউকে ধরবো। কিন্তু যদি সে তারা চ্যালেঞ্জ করে, ওটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। এখন তো ইনফ্যাক্ট দেবেও না আপনাকে। ওই যেটা বলছিলাম তোমার উদাহরণ, আমার দুটো ক্লায়েন্টে চলছে, তারা একজন বিয়ে থা করেন, তখন নমিনি করেছিলেন, নতুন ঝামেলা নেই। এখন নমিনেশন চেঞ্জ হচ্ছে না, তিনি টার্ম প্ল্যান করেছেন, তিনি বিয়ে থা করেননি, নিজের তো কেউ নেই, বাবা মা নেই, নিজের ওয়াইফ নেই, বাচ্চা নেই, নমিনেশন ওনার যেটা হচ্ছে যে উনি ভাইদের নমিনি করতে চাইছেন, ভাই হচ্ছে না, কোম্পানি নমিনেশন দিচ্ছে না, অ্যাকসেপ্ট করছে না। তাহলে ওটা নমিনি হলো না কারণ না, এখনো হয়নি, ওই নিয়ে চলছে কেস। মানে সেক্ষেত্রে সে টার্ম পলিসি করতে পারলো না, পলিসি করা আছে, চলছে, এখন নমিনি আপডেট করতে যেয়ে তা কারণ হচ্ছে না। আচ্ছা, তাহলে এইগুলো আমরা কিন্তু একটু একদম জানার চেষ্টা করব এবং এই বিষয়ে আমরা জানি দাদা, এই নমিনি বিষয় নিয়ে আমরা অন্য একটা এপিসোড করব এই বিষয়ে, কারণ এটাও দরকার আসলে। তো টাকাটা ইস্যু করাটা কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে ক্লেম। সেটা নিয়ে আমরা অন্য আরেকটু বিস্তারিত ভিডিও করব, যদি আসে, ভগবান না করুক আবার কারোর আসুক না, ঠিক আছে, জেনে রাখতে তো ক্ষতি নেই, জেনে রাখা দরকার, জানার জন্যই আমাদের কাজটা। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে মহিলাদের প্রিমিয়াম এবং পুরুষদের প্রিমিয়ামের মধ্যে কি কোনো তফাৎ হয় ক্ষেত্রে, এবং কেন হয় সেটা যদি একটু ব্যাখ্যা করেন। ওটা কিন্তু কারণ কিছু আছে, যেহেতু হয়তো ছেলেরা বেশি অ্যাগ্রেশন হয়, সবকিছু হয়, সেসবের জন্য হয়তো তাদের লাইফটা রিস্ক বেশি দৌড়ঝাঁপ করে, এই জন্য কোম্পানি আছে। যেমন তোমাকে বললাম প্রথমেই যে টোবাকো নন টোবাকো ইউজার আছে, তো প্রথমে যখন এটা ইন্ডিয়াতে কনসেপ্ট চালু হলো, যে কোম্পানিটা চালু করেছিলেন, তো তারা তখন ছেলেদের 25 বছরের নিচে টার্ম প্ল্যান দিত না, ঠিক আছে, টার্ম প্ল্যান দিত, মানে টোবাকো ইউজার আর নন টোবাকো ইউজার জেনারেলি যারা টোবাকো যারা হ্যাবিট করে, তারা 25 বছরের আগেই হ্যাবিট করে। তো মেয়েদের তারা টোবাকো নিলেও একই প্রিমিয়াম দিত, কিন্তু ছেলেদের টোবাকো আর নন টোবাকো প্রিমিয়াম ডিফারেন্স হতো। কিন্তু এখন সবারই হয়েছে, তো ওটা মর্টালি আন্ডার রাইটিং, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম নিয়ম আছে, প্রিমিয়ামের ডিফারেন্স হয়, টোবাকোর জন্যও বেশি হয়, নন টোবাকো মহিলা পুরুষ অনুযায়ী তার প্রিমিয়ামের ডিফারেন্স হয়। না, অনেক মহিলারা তো টোবাকো সেবন করেন, সেক্ষেত্রে তার কি প্রিমিয়াম কম বেশি না, অনেক কোম্পানি সেটাকে এখনো কনসেপ্ট, যেহেতু ইন্ডিয়াতে ওটা পপুলার না, ডিসকারেজ, অ্যাকচুয়ালি টোবাকো দেওয়ার উদ্দেশ্যে ডিসকারেজ করা, তো সেই জন্যই তার প্রিমিয়ামটাকে বাড়িয়ে দাও। কিন্তু কোনো মহিলা যদি টোবাকো নিয়ে থাকেন, পান জর্দা এসব ক্লিয়ার করা উচিত, তার সেক্ষেত্রে কি প্রিমিয়াম কম বেশি থাকে? অনেক কোম্পানিতে হয়, অনেক কোম্পানিতে হয় না, এটা কোম্পানি টু কোম্পানি আন্ডার রাইটিং ডিপার্টমেন্টের উপরে ধরা পড়ে। অসংখ্য ধন্যবাদ রাজীব দা আমাদের এই আলোচনাটার জন্য, আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং আপনাদেরও যদি এই বিষয়ের উপর আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আমরা চেষ্টা করবো সেই প্রশ্নগুলো আবার অন্য কোনো দিন কোনো একটি এপিসোডের মধ্যে, কোনো একটি ভিডিওর মধ্যে আলোচনা করার। আর এই ভিডিওর নিচে রাজীব দার নাম্বার এবং ইমেল আইডি সব দেওয়া থাকবে, যদি আপনারা ব্যক্তিগতভাবে কোনো ওনার সাথে যোগাযোগ করতে চান, কোনো বিষয়ে জানতে চান, অবশ্যই আপনি সেখানে এসে যোগাযোগ করতে পারেন। আর রাজীব দা, আপনি সবার শেষে যদি আমাদের দর্শকদের জন্য, এটা একটা অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মটা একটা আলোচনার জায়গা, এটা কোনো আমাদের নিজের সবারই প্ল্যাটফর্ম, সবারই চ্যানেল। আমরা আমাদের জীবনে চলার পথে তো অনেক কিছু জানা দরকার, এবং আমরা অনেক কিছু জানি, কিন্তু সঠিকভাবে সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না, হয়তো সেগুলো চর্চা করি না। সেই চর্চার জায়গাটা থেকেই আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি করা। তুমি যদি আমাদের দর্শকদের যদি কিছু বলো। দর্শকদের সবাইকেই একটা জিনিসই বলবো, থ্যাংক ইউ সঞ্জয়, তোমার পডকাস্টে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, বলার জন্য। দর্শকদের জন্য সবাইকে বলবো, সবাই চেষ্টা করুন নিজে ভালো করে জানুন, নিজে যদি না নিয়ে থাকুন অবশ্যই টার্ম প্ল্যান নিয়ে আলোচনা করুন, নিজে নেওয়ার কথা চিন্তা করুন। আজকে যদি মনে হয় আপনার কাছে না হচ্ছে, আপনি আস্তে আস্তে করে মাসে 1000 টাকা করে রেকারিং করুন, পরের বছর যে টার্ম প্ল্যান করুন, বাট করুন। আর আপনি সবাইকে ইনসিস্ট করুন তাদের করতে, কারণ কি, যখন একটা দুর্ঘটনা বা ঘটনা ঘটবে, তার যে ফ্যামিলিটা চোখের সামনে ভেসে যাতে দেখে, আমরা কেউ চাই না সেরকম কিন্তু আমার নিজের লোক বা কাছের লোক, কাছের ফ্যামিলি, তার ওই দুর্দশা হোক, ফাইন্যান্সিয়াল দুর্দশা হোক। আবার যে প্রথমে বলেছি, ইমোশনাল তো আমরা কেউ পূরণ করতে পারবো না পয়সা দিয়ে, কিন্তু ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট, সেটা আমরা সবাইকে হেল্প করতে পারি, কারণ আমরা মানুষ, আমরা সবসময় চাই সবার ভালো, সবাই এগিয়ে যাক, সবাই ভালো থাকুক, সুন্দর পৃথিবী হোক, এটা আর কি। ধন্যবাদ সজয় তোমাকেও। যদি কিছু, আমি অলওয়েজ ওয়েলকাম, আপনাদের যদি থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, ফোন করতে পারেন নিশ্চয়ই, কিন্তু মানে যেখানেই পারুন, যার কাছ থেকেই পারুন, কিন্তু সবাই টার্ম ইন্স্যুরেন্স বা এটা যদি এলিজিবিলিটি থাকে ডেফিনেটলি ট্রাই করুন করার। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। সবার শেষে আজকের মতন এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।
আরেকটা অনুরোধ, আমাদের এই চ্যানেলটা কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন, লাইক করবেন, যাতে আমরা আরও এই ধরনের ভিডিও করার সুযোগ আমাদের যাতে আসে, আমরা যাতে উৎসাহিত হই, এবং আপনাদের সাপোর্টটা ভীষণ দরকার, নাহলে একসাথে আমরা চলতে পারবো না। তাই আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন, আপনাদের মতামত দেবেন। ভাবুন, এটা আমাদের প্রত্যেকেরই চ্যানেল, প্রত্যেকেরই একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা ভালো কিছু আলোচনা করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। একদম আমরা সবাই মিলে সব প্রচুর লোকের কাছে হ্যাঁ। পৌঁছাতে পারবো। সব নমস্কার। অনেক শুভকামনা। নমস্কার। ধন্যবাদ।